আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, সবাই জয়েন করেছো? বাকিরা সবাই দ্রুত জয়েন করো। আজকে কিন্তু মিষ্টি দিব, ক্লাসে কিন্তু আজকে মিষ্টি বিতরণ করা হবে। সবাই দ্রুত জয়েন করো। আরও অনেক অনেক বড় বড় কিছু অ্যানাউন্স করবো আজকে, তাই সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস, আমাদের এই সপ্তাহের লাস্ট ক্লাস। আজকে এক সপ্তাহব্যাপী আমরা ক্লাস নিলাম। আমি ক্লাস নিয়েছি, তোমাদের আলফাজ ভাই ক্লাস নিয়েছে, তোমাদের বৃদন ভাই ক্লাস নিয়েছে, তোমাদের বাকি আপুরা ভাইয়ারাও ক্লাস নিবে। সামনে আমরা আবার এরকম একটা উইক করব। আপাতত এই উইকটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমাদের প্রি মেডিকেল কোর্সের ক্লাস শুরু করতে হবে। প্রি মেডিকেল কোর্সের ক্লাস শুরু করতে হবে, প্লাস তোমাদের একটা এক্সামও নিতে হবে। সব কিছুর জন্য তাড়াতাড়ি আমরা এই উইকটা শেষ করলাম। এরপর এরকম আরেকটা উইক কিন্তু তোমাদের জন্য আমরা আবারও আনতেছি। মেডিকেল আর ড্রিমের সাথেই থাকো, আমরা কিন্তু তোমাদের জন্য দারুণ দারুণ প্ল্যান করেছি। আচ্ছা, তোমরা আজকে এই টানা এক সপ্তাহ ক্লাস কে কে করেছো একটু বলো তো আমাকে। এক সপ্তাহ ক্লাস টানা করেছো কে কে একটু আমাকে জানাও। গতদিন আমি এই চ্যাপ্টার শেষ করতে পারি নাই, শেষ করার আগেই ক্লাস শেষ হয়ে গেছিলো আর কি। যাই হোক, নগ্নবীজির পাঠটুকু আমি শেষ করাচ্ছিলাম। নগ্নবীজিতে আমরা কোথায় ছিলাম বলো তো? আমরা অজনজননের কথা বলছি, যে মুকুলোদ্গম হয়, মুকুলোদ্গমের মাধ্যমে অজনজনন হয়। এই ছবিটার দিকে তোমরা একটু একবার তাকাও। এই ছবিতে আমরা অনেকগুলো মাইক্রোস্পোরোফিল দেখতে পাচ্ছি। মাইক্রোস্পোরোফিল মিলে পুংষ্ট বিলাস বা পুংকণ গঠন করছে। এখান থেকে যদি আমি একটা মাইক্রোস্পোরোফিল তুলে ফেলার পর এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে একটা সোরাস, এখানে তোমার একটা মাইক্রোস্পোরোফিল দেখতে পাচ্ছ। মাইক্রোস্পোরোফিলের মধ্যে আমরা সোরাস দেখতে পাচ্ছি। সোরাসের মধ্যে, সোরাসটা দেখতে এরকম, তাই না বাচ্চারা? সোরাসটা দেখতে এইরকম, এই 2 থেকে 4টা স্পোরাঞ্জিয়াম বা 5টা স্পোরাঞ্জিয়াম মিলে এরকম সোরাস তৈরি করে। হ্যাঁ, সোরাস তৈরি করে স্পোরাঞ্জিয়াম মিলে। স্পোরাঞ্জিয়াম থেকে পরবর্তীতে স্পোর মাতৃকোষ তৈরি হয়। এই যে সোরাস, হ্যাঁ, সোরাসের ভিতরে কি আছে জানো? সোরাসের ভিতরে আছে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে আমরা এই 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম মিলে মূলত সোরাস তৈরি হয়েছে। তাহলে সোরাসের ভিতরে স্পোরাঞ্জিয়াম আছে। স্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হয় স্পোর মাতৃকোষ। স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ। আর এই স্পোর মাতৃকোষ, যেখানেই মাতৃকোষ সেখানেই ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে ভেঙে কি তৈরি হয় বাচ্চারা? স্পোর মাতৃকোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে ভেঙে পুংরেণু তৈরি করে, পুংরেণু। আর এই পুংরেণুটা হচ্ছে হ্যাপ্লয়েড। পুংরেণু থেকে তৈরি হয় শুক্রাণু। পুংরেণু থেকে কি তৈরি হয়? পুংরেণু থেকে তৈরি হয় শুক্রাণু। তাহলে আমরা কিভাবে আসলাম বুঝছো না? এইভাবেই শুক্রাণুটা তৈরি হয়। এই ফ্লো চার্টটা একটু মনে রাখো। আমরা বলেছি স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়াম 2 থেকে 5টা মিলিত হয়ে সোরাস তৈরি করে। এরপরে যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে আছে স্পোর মাতৃকোষ। যেখানেই স্পোর মাতৃকোষ বললেই আমরা ডিপ্লয়েড বুঝবো। মাতৃকোষ বললে আমরা কি বুঝবো? মাতৃকোষ বললেই কিন্তু আমরা ডিপ্লয়েড বুঝবো, বুঝছো? তাহলে এখানে আমাদের ডিপ্লয়েড অবস্থা আমরা দেখতে পাচ্ছি। স্পোর মাতৃকোষটা যেহেতু ডিপ্লয়েড, এটা মিওসিস বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে পুংরেণু তৈরি করবে। পুংরেণু হ্যাপ্লয়েড এবং পুংরেণু থেকেই তৈরি হবে শুক্রাণু। তাহলে শুক্রাণু তৈরির ধাপটা বলতে পারবা চোখ বুঝে একদম? স্পোরাঞ্জিয়াম, স্পোর মাতৃকোষ থেকে পুংরেণু থেকে শুক্রাণু। শেষ হয়ে গিয়েছে না? ওকে, এরপরে আমাদের শুক্রাণু হয়ে গেল। শুক্রাণুর পরে ডিম্বাণু দেখার জন্য মেগাস্পোরোফিল দেখো। মেগাস্পোরোফিলের কিনারে কিন্তু আমরা ডিম্বক দেখতে পাচ্ছি এবং মেগাস্পোরোফিলের উপর দিকে চিকন চিকন কাটার মতো পিনিউল দেখতে পাচ্ছি। এইটুকু জাস্ট এখানে জানো, এখান থেকে আমাদের আর তেমন কিছু না। আমরা তোমার স্পোর মাতৃকোষ থেকে যেহেতু শুক্রাণু তৈরি হয়েছে, তাহলে স্পোর মাতৃকোষ থেকে ডিম্বাণুও তৈরি হবে একই অবস্থাতে। স্থিরেণু, ডিম্বাণু আমাদের একই রকম জিনিস হবে। এখানে আমরা তৈরি করবো মাতৃকোষ থেকে স্থিরেণু থেকে ডিম্বাণু, মাতৃকোষ থেকে স্থিরেণু থেকে ডিম্বাণু, এইভাবে। তাহলে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে গেল না? এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে কি হয় বলো তো? যেখানেই শুক্রাণু ডিম্বাণুর মিলন সেটাকেই বলে যৌন জনন। শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া কিন্তু যৌন জনন হয় না বাচ্চারা। শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া যৌন জনন হয় না। আর স্ত্রীরেণু পত্রকে মেগাস্পোরোফিল বলে। মেগা মানেই মহিলা আর মাইক্রো মানেই পুরুষ, এটা মনে রাখো। স্ত্রীরেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি হয়। দেখো, মাতৃকোষ, স্ত্রীরেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু থেকে ডিম্বাণু। এবং স্ত্রীরেণু থেকে ডিম্বাণু তৈরি হওয়ার আগে একটা মুহূর্ত আছে, সেই মুহূর্তটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। ব্যাপারটা দেখো এরকম, আমরা দেখলাম স্পোর মাতৃকোষ থেকে পুংরেণু থেকে শুক্রাণু হয়ে গেছে সোজাসুজি। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে একটু ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা হচ্ছে স্পোর মাতৃকোষ থেকে স্ত্রীরেণু তৈরি হবে, স্ত্রীরেণু থেকে আবার আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, বুঝছো? একটা ঝামেলা সৃষ্টি হয়। এই আর্কিগোনিয়াম থেকে তৈরি হয় ডিম্বাণু। এই আর্কিগোনিয়ামটা একটা ঝামেলা, যেখানে মহিলা থাকবে সেখানে ঝামেলা লাগবে, এটা মনে রাখবা। আর্কিগোনিয়াম একটা অতিরিক্ত বিষয়, এটা না থাকলেও হয়তো। এটা একটা অনুন্নত ক্যারেক্টার। এটা আমাদের তোমার নগ্নবীজিতে আছে, আবৃতবীজিতে কোনো আর্কিগোনিয়াম তৈরি হয় না। আর্কিগোনিয়াম সৃষ্টি হয় একটা অনুন্নত ক্যারেক্টার, বুঝছো?
তাহলে আর্কিগোনিয়াম একটা আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে কি সৃষ্টি হয়? আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই কথাটা আমরা মনে রাখবো। এবং আমরা দেখতে পাচ্ছি সাইকাসের শুক্রাণু, সাইকাসের মধ্যে সাইকাসের শুক্রাণুটা বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। ফ্ল্যাজেলা আছে মানে একটু অনুন্নত, বুঝছো? ফ্ল্যাজেলা শুক্রাণুতে ফ্ল্যাজেলা নাই মানেই উন্নত, ফ্ল্যাজেলা আছে মানেই অনুন্নত। তাহলে এখানে নগ্নবীজ একটা অনুন্নত ক্যারেক্টার দেখালো আর্কিগোনিয়াম সৃষ্টি, আরেকটা দেখাইতেছে এটা বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু। শুক্রাণু লাটিমের মতো বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। এবং শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে কি তৈরি হয়? শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে কিন্তু জাইগোট তৈরি হয়। যেখানেই শুক্রাণু ডিম্বাণুর মিলন সেখানেই জাইগোট, যেখানেই শুক্রাণু ডিম্বাণুর মিলন সেখানেই জাইগোট। এবং জাইগোট থেকে পরবর্তীতে আমরা উদ্ভিদের সৃষ্টি দেখি। এখান থেকে আর তেমন কিছু পড়বো না। দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সাইকাস দিয়ে মাদুর বানানো হয়, সাইকাস দিয়ে ফুলের ডালি তোরণ সাজানো হয়, সাইকাসের বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সাইকাস থেকে বার্লি প্রস্তুত করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি সাইকাস পেকটিন একটা সবজি হিসেবে খাওয়া হয়। কিছু সাইকাস থেকে কি করা হয়? সাইকাসের মন্ড থেকে মদ তৈরি করা হয়। মদ, নট মড, MOD। MOD হচ্ছে মড, মেডিকেল আওয়ার ড্রিম। তোমরা সবাই মডকে মদ বলে অপমান করবা না, একদম মাথার মধ্যে বাড়ি লাগিয়ে দিব। দেখো সেই মদ কোথা থেকে তৈরি হয়? এই মদ তৈরি করার জন্য মানুষজন সাইকাসের কন্দ ব্যবহার করে। দেখছো, মানুষ অনেক আগে থেকে মদ তৈরি করে। মদ অনেক প্রাচীন একটা জীব প্রযুক্তি। তোমরা জীব প্রযুক্তি চ্যাপ্টার যখন পড়বা তখন দেখবা সেখানে মদ তৈরি করা একটা প্রাচীন পদ্ধতি। তো যারা ক্লাস ভালো করে করবা তাদেরকে মিষ্টি দিব, যারা ভালো করে ক্লাস করবে না তাদের জন্য মদ আছে, বুঝছো? মদ কি থেকে তৈরি হচ্ছে? আমাদের সাইকাসের কাণ্ডের মজ্জা থেকে সাগু মদ তৈরি করা হচ্ছে। মানুষজন অনেক আগে থেকেই মদ খায়। সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এবং দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সাইকাসের স্ত্রী রেণু দেখতে অনেকটা সাপের ফনার মতো। মহিলারা আসলে সাপের ফনার মতোই থাকে। মহিলাদের একটু লেজে পাড়া দাও ফুস করে ওঠে, তাই না? মহিলারা সাপ। এবং আমরা এক্স বলতে কি বুঝি? এক্স বলতে সাপ বুঝি। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী রেণুটা এমন সাপের মতো এবং ফনা তোলা সাপের মতো। এটাকে বাজারে সর্পমণি হিসেবে ব্যবহার করা হয়। অনেক অসাধু ব্যবসায়ীরা সর্পমণি বা সর্বরোগের ওষুধ হিসেবে ব্যবহার করে। তাহলে স্ত্রী রেণুপত্রটা কীরকম বাচ্চারা? স্ত্রী রেণুপত্রটা দেখতে সাপের মতো এবং এটা মহিলাদের ক্ষেত্রে হয়। দ্যাট মিনস মহিলা মানে এই সাপ সাপ টাইপের কিছু। মহিলাদের কথাবার্তা একটু ঝামেলা আছে, পুরুষরা এক কথার মানুষটাকে মহিলারা একটু ঝামেলা করে, বুঝছো? তাহলে দেখো স্ত্রী রেণু দেখতে অনেকটা সাপের মতো, মানে মহিলা মানেই সাপ। মহিলাদের লেজে পাড়া দাও তোমাকে দিবে একটা ফুস করে কামড় লাগায়া। শহরে বন্দরে রাস্তাঘাটে সর্পমণি নামে ব্যবহার করা হয়। এই স্ত্রী রেণুকে বলা হয় সর্বরোগের ওষুধ, বুঝছো? মানে মহিলারাই সর্বরোগের ওষুধ, এটা বইলে বিক্রি করা হয়। আচ্ছা যাই হোক, এখান থেকে আসলে ওষুধি গুণ কিছু নাই, এটাই এমনিই বলে। এবার আসো আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। আজকে আমাদের মেইন পড়া যেটা আবৃতবীজী। কালকে আমাদের বীজটা কি ছিল? নগ্ন ছিল, বীজের গায়ে কোনো ড্রেস ছিল না। আজকে আমরা বীজের গায়ে ড্রেস পরাই দিচ্ছি। বীজের গায়ে যখন ড্রেস পরাই দিব তখনই বীজটা কি হয়ে যাবে? বীজের গায়ে যখন ড্রেস পরাই দিবা তখনই বীজটা কি হয়ে যাবে? তাড়াতাড়ি বলো বাচ্চারা। বীজের গায়ে যখন আমরা ড্রেস পরাই দিব তখনই বীজটা হয়ে যাবে আবৃতবীজী, অর্থাৎ বীজের বাইরে গর্ভাশয়টা ফলে পরিণত হবে, বীজটা ফলের ভিতরে থাকবে। এটাই হচ্ছে আবৃতবীজী। অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিও শব্দটার অর্থ হচ্ছে পাত্র, আর স্পার্ম মানে বীজ, অর্থাৎ বীজটা পাত্রের ভিতরে থাকে। বীজটা কোথায় থাকে? বীজটা উদ্ভিদের ফলের অভ্যন্তরে থাকে। এটাকে গুপ্তবীজীও বলা হয়। দেখো এখানে ভাঙছে কথা। অ্যাঞ্জিওস্পার্মের প্রতিশব্দ কি? অ্যাঞ্জিও শব্দের অর্থ ভেসেল বা কন্টেইনার। কন্টেইনার মানে পাত্র। বীজটা একটা পাত্রের মধ্যে থাকে, একটা গর্ভাশয়ের ভিতরে থাকে। ধরো এর একটা গর্ভাশয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়েছে, তার ভিতরে বীজ, অর্থাৎ পাত্রের ভিতরে বীজ আছে। এই জন্য এটাকে বলা হয় যে বীজ কোনো বীজ পাত্রের ভিতরে থাকে সেটাই হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম থেকে আবার ফুলও তৈরি হয়। যেটাতে গর্ভাশয় আছে সেখান থেকে কিন্তু ফুল তৈরি হয়, ফুলের ভিতরেই গর্ভাশয় থাকে। দ্যাট মিনস আবৃতবীজী উদ্ভিদকে বলা হয়, আবৃতবীজী উদ্ভিদকে কি বলা হয়? আবৃতবীজী উদ্ভিদকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলা হয়, অর্থাৎ পুষ্পক উদ্ভিদ বলা হয়। আবৃতবীজী উদ্ভিদকে কি বলা হয়? আবৃতবীজী উদ্ভিদকে ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা পুষ্পক উদ্ভিদ বলা হয়। এখান থেকে আর কিছু না। দেখো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদের নাম হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিকা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ মানে অনেক ছোট ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদকে কি বলা হয়? পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদকে বলা হয় ওলফিয়া মাইক্রোস্কোপিকা। পৃথিবী বললে ওলফিয়া মাইক্রোস্কোপিকা, বাংলাদেশ বললে ওলফিয়া অ্যারাইজা। বাংলাদেশ বললে কি বলো তো? বাংলাদেশ বললে অ্যারাইজা, আর পৃথিবী বললে মাইক্রোস্কোপিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওলফিয়া মাইক্রোস্কোপিকা হচ্ছে পৃথিবী, আর ওলফিয়া অ্যারাইজা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। এছাড়াও আমাদের এখানে দেখো বইলাম, এটা অনেক লম্বা হয়, সুইনটানিয়া, এরকম করে একটা নামটা মনে রাখবা, ফ্লোরি এই টাইপের কিছু।
মানে অল্প অল্প করে নিয়ে নিয়ে মনে রাখবা, গর্জন, মানে ছোট ছোট শব্দ দিয়ে মনে রাখবা, পুরো নাম যদি মনে না থাকে। এরপর আমরা চলে যাবো আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজ উদ্ভিদ কিন্তু স্পোরোফাইটিক, অর্থাৎ স্পোরোফাইট তৈরি হয়, রেণু তৈরি হয়। যাহাই স্পোরোফাইট তাহাই ডিপ্লয়েড। যাহাই স্পোরোফাইট কালকেই বলেছি, যাহাই স্পোরোফাইট তাহাই হচ্ছে ডিপ্লয়েড, এবং এটা ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, এটাতে পরিবহন টিস্যু আছে। এছাড়াও গর্ভকেশর, সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আছে। দেখো এরকম একটা পেট ফুলা জিনিসটাকে বলে গর্ভাশয়। গর্ভ মানেই পেট, তাহলে মনে রাখবা পেটের মতো ফুলা, এটা হচ্ছে গর্ভাশয়। তারপরে এইদিকে এমন লম্বা করে গর্ভদণ্ড আছে, গর্ভদণ্ডের মাথার উপরে আছে এরকম করে গর্ভমুণ্ড। তাহলে আমাদের দেখো কি আছে, গর্ভাশয়, এটা গর্ভাশয়, গর্ভাশয়, তারপরে গর্ভদণ্ড, গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডের মধ্যে পরাগ রেণু পড়ে আবৃতবীজ উদ্ভিদে। গর্ভমুণ্ডে পড়ার পরে ভিতর দিকে যেয়ে তারপরে এখানে আমাদের একটা ভ্রূণথলি থাকে, এখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে, এখানে জাইগোট তৈরি হয়। এটা আমরা জানি তাই না, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে। যাই হোক, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয় একটা আবদ্ধ প্রকোষ্ঠ, এবং ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়। ডিম্বক, বীজ, এগুলো সব গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, এবং ডিম্বকটাই পরবর্তীতে বীজে রূপান্তরিত হয়। কালকে বলছিলাম গর্ভাশয় রূপান্তরিত হয় কিসে বাচ্চারা? গর্ভাশয় নিষেকের পরে কিসে রূপান্তরিত হয়? গর্ভাশয় নিষেকের পরে ফলে রূপান্তরিত হয়, ফল। এটা মনে রাখাইছিলাম গফ কথাটা দিয়ে, গফ, গফ। তোমাদের গফ আছে? গফ থাকলে ব্রেকআপ করো। দেখো গফ, গর্ভাশয়টা ফলে রূপান্তরিত হয়। আর গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, ডিম্বকটা কিসে রূপান্তরিত হয়? ডিম্বক, ডিম্বক নিষেকের পরে বীজে রূপান্তরিত হয়। ডিম্বকটা নিষেকের পরে কিসে রূপান্তরিত হয়? বীজে রূপান্তরিত হয়। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, শুক্রাণুতে ফ্ল্যাজেলা থাকা ভালো না ফ্ল্যাজেলা না থাকা ভালো? ফ্ল্যাজেলা থাকা উন্নত ক্যারেক্টার না ফ্ল্যাজেলা না থাকা উন্নত ক্যারেক্টার? ফ্ল্যাজেলা না থাকা উন্নত ক্যারেক্টার, তাই না? শুক্রাণুতে ফ্ল্যাজেলা থাকা ভালো নাকি না থাকা ভালো? যারা লাইভে আসো তারা লাইভে একটা লাইক দিয়ে দাও তো। যারা লাইভে আসো তারা একটা লাইভে লাইক দিয়ে দাও। গর্ভকেশর কোনটা? এই টোটাল জিনিসটাই গর্ভকেশর হিসেবে কাউন্ট করা হয়। দেখো এই যে গর্ভকেশর, সাধারণত গর্ভকেশরটাকেই গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডে ভাগ করা হয়েছে। এটাই গর্ভকেশর, এটাই 3 ভাগে ভাগ করা হয়েছে। যারা লাইভে আসো তারা লাইভে একটা লাইক দিয়ে দাও বা লাভ দিয়ে দাও, লাভ দিয়ে জানাও যে লাইভে লাভ দিয়ে দিয়েছো, রিয়েক্ট দিয়ে দিয়েছো, তাহলে তোমার ফ্রেন্ডদের কাছে যাবে আর ক্লাসের স্টুডেন্ট সংখ্যাও একটু বাড়বে। আচ্ছা ঠিক আছে, যেটা বলেছিলাম দেখো আমাদের ডিম্বক অভ্যন্তরিত এগুলো বলেছি, এবং শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন। আমরা যত উন্নতর দিকে যাব তত ফ্ল্যাজেলাবিহীন পাবো, তাই না? শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন। আমরা গতদিন দেখেছিলাম আমাদের জিঙ্কোফাইটা আর হচ্ছে সাইক্লেডোফাইটা শুক্রাণু ফ্ল্যাজেলা যুক্ত ছিল, কিন্তু আমরা কনিফেরোফাইটা ফ্ল্যাজেলার কথা জানি না। কিন্তু নিটোফাইটাতে আমরা কি দেখেছিলাম? ফ্ল্যাজেলাবিহীন, আবৃতবীজির মতো। দ্যাট মিনস উন্নত ক্যারেক্টার হলে শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রাণুতে কি নেই? শুক্রাণুতে ফ্ল্যাজেলা নেই, অর্থাৎ নগ্নবীজিতে ফ্ল্যাজেলা আছে, আবৃতবীজিতে শুক্রাণুতে ফ্ল্যাজেলা নেই। শুক্রাণুতে ফ্ল্যাজেলা না থাকাই উন্নত ক্যারেক্টার, এটাই মাথায় রাখবা। শুক্রাণুতে ফ্ল্যাজেলা না থাকাই উন্নত ক্যারেক্টার, ওকে? তারপরে দেখো দ্বিনিষেক ঘটে। আমি কালকে সুন্দর করে দ্বিনিষেক পড়াইছি না? দ্বিনিষেক পড়াইছি। দ্বিনিষেক যদি ঘটে, 2 বার ডাবল ফার্টিলাইজেশন যদি হয়, তাহলে ডাবল ফার্টিলাইজেশনের পরে যে শস্যটা তৈরি হয় নিষেকের পরে, শস্যটা কি হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয় না ট্রিপ্লয়েড হয়? কালকে বুঝাইছি। কারা কালকের ক্লাসে ছিল তারা একটু আমাকে জানাই দাও, শস্যটা কীরকম হয়? শস্যটা কি হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয় না ট্রিপ্লয়েড হয়? কালকে কিন্তু আমি অনেক সুন্দর করে এটা বুঝাইতেছি। যারা ক্লাসে ছিল তারা একটু আমাকে জানাই দিবা। এবং নগ্নবীজির শস্যটা কীরকম ছিল সেটাও আমি তোমাদের বুঝাইতেছি। নগ্নবীজির শস্যটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল, তাই না? ওকে, এইটুকু আমরা দেখেছি। দেখো কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া সৃষ্টি না হয় ভালো। আর্কিগোনিয়া সৃষ্টি উন্নত ক্যারেক্টার না, অনুন্নত ক্যারেক্টার। নগ্নবীজিতে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আবৃতবীজিতে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। তাহলে আমরা এখানে কি দেখলাম? আর্কিগোনিয়া সৃষ্টি হয় না, কিন্তু দ্বিনিষেক হয়। এরপর আমাদের গর্ভাশয় আছে। গর্ভকেশরকে 3 ভাগে ভাগ করা যায়, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এগুলো আমাদের হয়ে গেছে, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এবং জাইলেম টিস্যুতে ভেসেল আছে, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ আছে। গতদিন কি বলেছিলাম? নগ্নবীজির ক্ষেত্রে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। দ্যাট মিন জাইলেমে নগ্নবীজিতে ভেসেল ছিল না, ফ্লোয়েমে সঙ্গী কোষ ছিল না। এখন জাইলেমে ভেসেল আছে, ফ্লোয়েমেও সঙ্গী কোষ আছে। ওকে, এগুলো দেখেছি আমরা। বীজপত্রে 2টা বীজপত্র থাকে। গ্যামেটোফাইট খুব সংক্ষিপ্ত। আমরা জানি যে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট 2টা দশা আছে। স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হয়। গ্যামেটোফাইটিক দশা আর স্পোরোফাইটিক দশার পরপর
আবির্ভাবকে কি বলা হয়? গ্যামেটোফাইটিক দশা আর স্পোরোফাইটিক দশার পরপর আবির্ভাবকে বলা হয় যৌনক্রম, তাই না? এটা গতদিন বলেছি। তাহলে এগুলো তোমরা পারবা, আসলে এখানে সুস্পষ্ট যৌনক্রম আছে এবং এদের আর্কিগোনিয়াম অনুপস্থিত, এটাই মূলত ভালো ক্যারেক্টার, আর্কিগোনিয়াম না থাকাই মূলত উন্নত ক্যারেক্টার। ওকে, বৈশিষ্ট্য হয়ে গেছে না আমাদের। তাহলে নগ্নবীজি আর আবৃতবীজির পার্থক্য পারবো আমরা এখন? নগ্নবীজি কালকে বুঝাইছি, আজকে আবৃতবীজি বুঝাইলাম, তাহলে পারবো না আমরা খুব সুন্দরভাবে? নগ্নবীজি এবং আবৃতবীজির পার্থক্যটা তোমাদের বাড়ির কাজ খুব সুন্দরভাবে পড়ে ফেলবা। এবারে আমাদের আবৃতবীজি উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দ্বিবীজপত্রী আর একটা একবীজপত্রী। তোমরা আম খেয়েছো না? ছোটবেলায় আমের আঠি কামড় দিয়ে ভাঙছো কে কে? ছোটবেলায় আমের আঠির ভেতরে যে আমের বীজপত্র থাকে, বীজপত্র দিয়ে বাঁশি বানাইছো কে কে? গাছের মধ্যে ঘষে ঘষে বাঁশি বানাইছো না? গ্রামে যারা ছিল তারা এটা করছো, আমিও করছি। তো তখন কি দেখছো? দুইটা বীজপত্র দেখেছো না? দুইটা বীজপত্র। অথবা তেঁতুল গাছ যখন বড় উঠে তখন দুই থেকে বীজপত্র উঠে না? দেখছি আমরা। অর্থাৎ বীজপত্র দুইটা থাকলে সেটাকে বলে দ্বিবীজপত্রী, বীজপত্র একটা থাকলে সেটাকে বলে একবীজপত্রী। দ্বিবীজপত্রী, একবীজপত্রী। দ্বিবীজপত্রী হচ্ছে ম্যাগনোলিয়াপসিডা আর একবীজপত্রী হচ্ছে লিলিওপসিডা। আচ্ছা, যাই হোক, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। এবার অনেক এক্সাম্পল। এখন যা পড়ানো শুরু করবে এগুলো একটু বিরক্তিকর পড়া, ধৈর্য ধরে থাকতে হবে শেষ পর্যন্ত। এখন যা পড়াবো সবগুলো একটু বিরক্তিকর পড়া, আমাদের ধৈর্য ধরতে হবে। দেখো, বিরুৎ, হাড়, একদম মাটির সাথে মিলানো যে গাছপালা, একদম ছোট নরম, ধান গম, শ্বেতদন, দুর্ভাঘাস, এগুলো হচ্ছে বিরুৎ। এক বর্ষজীবী থেকে বহু বর্ষজীবী হয়। উপগুল্ম বিরুতের চাইতে একটু বড়, বিরুতের চাইতে একটু বড়, এগুলোকে উপগুল্ম বলে। উপগুল্মের এক্সাম্পল হচ্ছে কালকাসুন্দা, দাঁতমর্দন। কালকাসুন্দা, দাঁতমর্দন, সাথে তুমি বেগুন অ্যাড করে নাও। উপগুল্মের এক্সাম্পল যদি পরীক্ষার হলে ভুলে যাও, এটা তোমাকে কাঁদাবে। উপগুল্মের এক্সাম্পল পরীক্ষার হলে ভুলে গেলে সেটা তোমাকে কি করবে? কাঁদাবে। অর্থাৎ উপগুল্মের এক্সাম্পল আমরা মনে রাখবো কাঁদাবে কথা দিয়ে। কা দিয়ে কালকাসুন্দা, দা দিয়ে দাঁতমর্দন, বে দিয়ে বেগুন। এরপর সব গুল্ম। গুল্ম হচ্ছে কাষ্ঠল উদ্ভিদ। গুল্মটা কাষ্ঠল উদ্ভিদ। কাষ্ঠল উদ্ভিদের এক্সাম্পল রঙ্গন, জবা, গোলাপ। তোমরা দেখেছো তোমাদের বাড়িতে অনেকের গোলাপ গাছ আছে, রঙ্গন গাছ আছে, জবা গাছ আছে। এইগুলো হচ্ছে আমাদের গুল্মের এক্সাম্পল। এটা গরজ দিয়ে মনে রাখা যায়। গ দিয়ে গোলাপ, র দিয়ে রঙ্গন, জ দিয়ে জবা, গরজ। আর বৃক্ষ তো অনেক উঁচু উঁচু গাছ, সবাই বৃক্ষের এক্সাম্পল জানো। পরাশ্রয়ী মানে এপিফাইট। এপি মানে কি বাচ্চারা? এপি মানে উপরে। তাহলে এপিফাইট, পরাশ্রয়ী। অন্য একটা গাছের উপরে যদি কোনো গাছ হয় সেটাকে এপিফাইট বলে। অন্য একটা গাছের উপরে যদি কোনো গাছ হয় সেটাকে কি বলে? অন্য একটা গাছের উপরে যদি কোনো গাছ হয় সেটাকে কি বলে? তাড়াতাড়ি বলো। এটাকে বলা হয় এপিফাইট। এপিফাইট শোষণ করে না, কিন্তু অন্য গাছের উপরে হয়, মানে পরাশ্রয়ী, কারো বাসায় আশ্রয় নিছে কিন্তু তার কোনো ক্ষতি করতেছে না। আর এটা হচ্ছে মৃতজীবী, স্যাপ্রোফাইট। এটা মৃত পচা জৈব পদার্থের উপরে হয়। আর এটা হচ্ছে পরজীবী, প্যারাসাইট। প্যারাসাইট হচ্ছে তোমার শোষণ করে, অন্য উপরে আশ্রয় নেয়, তারে শোষণ করে। বাংলা সিনেমা দেখছো? বাংলা সিনেমাতে নায়ক যদি নায়িকার, ধরো নায়িকার বাবা অনেক রিচ, নায়ক সে বাড়ির গাড়ির ড্রাইভার, তাহলে নায়ক সেই বাড়িতে আশ্রিত। নায়ক সে বাড়িতে আশ্রিত, সেই নায়ক কিন্তু সেই বাড়ির কোনো ক্ষতি করতেছে না, সেই বাড়িতে আশ্রয় নিয়েছে, সে বাড়ির ভালোই করতেছে। এটা পরাশ্রয়ী, বা ক্ষতি করতেছে না, ভালো না করলেও ক্ষতি করতেছে না। এটা পরাশ্রয়ীর এক্সাম্পল হতে পারে। ধরো উমর সানি। উমর সানি মৌসুমীর বাবার বাড়িতে তোমার আছে, সে কাজকর্ম করে কিন্তু কোনো ক্ষতি করতেছে না, পরাশ্রয়ী। কিন্তু যদি ডন হতো এই জায়গাতে কি হতো? ভিলেন যদি আশ্রয় নিত নায়িকার বাবার বাসায়, তাহলে সে কি করতো? সে বড় হয়ে ক্ষতি করতো না? ক্ষতি করতো। ডনকে চিনো সবাই? আচ্ছা, যাই হোক, ডন যদি হইতো তাহলে সে প্যারাসাইট হইতো। তাহলে ওমর সানি হচ্ছে আমাদের পরাশ্রয়ী, আর ডন হলে হচ্ছে পরজীবী। তাহলে বুঝছো, পরজীবী যে সে আশ্রয় গ্রহণ করে ক্ষতি করে, আর পরাশ্রয়ী যে সে আশ্রয় গ্রহণ করে কোনো ক্ষতি করে না। ওকে, এইটুকু আমরা ক্লিয়ার। এখান থেকে আর কিছু বুঝতে হবে না আমাদের। এবার মূল নিয়ে কথাবার্তা বলবো। মূল দুই রকমের, একটা হচ্ছে প্রধান মূল আর একটা স্থানিক মূল। প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা প্রধান মূল আছে, মূল তোমার মূলা, গাজর, বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল। মূলা খেয়েছো না? মূলা দেখছো? শীতের দিনে ছিল মূলা। গাজরও দেখছো। বিটও কিন্তু একটা মূলের মতো, এটা রূপান্তরিত প্রধান মূল। এগুলো এক্সাম্পল করে অস্থানিক মূল। প্রধান মূল ব্যতীত অন্য কোনো দিক দিয়ে যদি কিছু বের হয় মূলের মতো, চুলের মতো, এটাকে অস্থানিক মূল বলে। তোমরা বট গাছ দেখছো? বট গাছে অনেক দড়ির মতো হয় না? আমার নানা বাড়িতে বট গাছ, নানা বাড়ির আশপাশে প্রচুর বট গাছ, তো আমরা ওই দড়ির মতোগুলো ধরে খেলতাম, লম দৌড় দিতাম এমন করে করে, একদম দড়ি ধরে। যাই হোক, এগুলো হচ্ছে কেয়া, বট, অশ্বত্থ, এই সকল গাছে আমরা অস্থানিক মূল দেখতে পাই, অ্যাডভেন্টিশিয়াস রুট দেখতে পাই। আচ্ছা, যাই হোক, এগুলো আর পড়তে হবে না। গুচ্ছ মূল, তোমরা পেঁয়াজ, বাসায় সবাই পেঁয়াজ আছে না? আজকে পেঁয়াজ নিবা বাসায়, যে একটা পেঁয়াজ নিয়ে দেখার পর দেখবা পেঁয়াজের গুঁড়াতে ছোট্ট দাড়ির মতো এক গুচ্ছ মূলের মতো দেখতে পাও না?
সেটাকে বলে গুচ্ছমূল। একবীজপত্রীতে আমরা কি দেখতে পাই? গুচ্ছমূল দেখতে পাই। ধানেও এরকম আছে, পরাশ্রয়ী মূলও আছে। পরাশ্রয়ী মূল হচ্ছে অর্কিডের মূল, অন্য একটা গাছের উপরে হয়। অর্কিড কিন্তু দেখো অনেক গাছে ঝুলতে থাকে, সুন্দর ফুল। তুমি অর্কিড লিখে গুগলে সার্চ করো, দুনিয়ার সবচেয়ে সুন্দর ফুলের মধ্যে অর্কিড ফুল একটা অন্যতম, দেখবে দারুণ লাগে দেখতে, এবং এগুলা কিছুর মধ্যে ঝুলে ঝুলে থাকে। এটা হচ্ছে পরাশ্রয়ী। ওকে, এখান থেকে আমরা কিছু দেখবো না, এবার কাণ্ডে চলে যাব। ফাঁপা কাণ্ড, তোমরা ঘাস জাতীয় গোত্র দেখবা যে ভিতরে ফাঁপা কাণ্ড, কাণ্ডটা একদম ফাঁপা হয়ে গেছে, একটা নলের মতো তৈরি হয়ে গেছে। এটা তোমরা লাউ গাছ, লাউ, কুমড়ার ডগা দেখতে পারো, এগুলোর ভিতরে কিন্তু ফাঁপা মূল দেখতে পাই আমরা। রাইজোম, রাইজোম হচ্ছে মাটির নিচে রূপান্তরিত কাণ্ড। মাটির নিচে কাণ্ডটা রূপান্তরিত হয়ে যায়, মোটা হয়ে যায় এবং মাটির নিচে যায়, রূপান্তরিত হয়। এটা হচ্ছে মাটির নিচে থাকে। এটা আদা, হলুদ এগুলো ভূমিন্যস্ত রূপান্তরিত কাণ্ড। আদা, হলুদ কিন্তু কোনো মূল না, এটা কাণ্ড, এটাকে রাইজোমের এক্সাম্পল। এবং আমরা আলু দেখেছি না, আলুটা হচ্ছে মূলের স্ফীত অংশ, মূলটা ফুলে যায়। আলু, গোলাল হচ্ছে কাণ্ডের স্ফীত অংশ, আর মিষ্টি আলু হচ্ছে মূলের স্ফীত অংশ। স্ফীত মানে কি? ফুলা। কাণ্ডটা মাটির নিচে কাণ্ড হয়েছে, কাণ্ডটা ফুলে আলু হয়েছে, ওটা গোল আলু। মাটির নিচে মূল গেছে, মূলটা ফুলে আলু হয়েছে, ওটা মিষ্টি আলু। তাহলে মিষ্টি আলু লিখতে ম লাগে, মূল লিখতে ম লাগে। মূলের ফুলা অংশ বা মূলের স্ফীত অংশকে মিষ্টি আলু বলে, কাণ্ডের ফুলা অংশকে বলা হয় গোল আলু বা টিউবার। ওকে, এগুলো আমরা পারবো, এখান থেকে আর কিছু না। বাল্ব, বাল্ব হচ্ছে সংক্ষিপ্ত কিছু, সংক্ষিপ্ত কাণ্ড টাইপের কিছু। পেঁয়াজ রসুন এগুলো বাল্ব আকারে পাওয়া যায়, বাল্ব। তোমরা পেঁয়াজ রসুন দেখছো না, এগুলো বাল্বের এক্সাম্পল। রানারের এক্সাম্পল হচ্ছে থানকুনি। রানারের উপর দিয়ে চিকুন চিকুন দুর্বল কাণ্ড পড়ে থাকে। থানকুনি গাছ আমি দেখেছি, আমার বুঝতেছি কিরকম দেখতে, তোমরা দেখলে বুঝবা। থানকুনিতে রানার পাওয়া যায়। জাস্ট এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। এবার পাতা, পাতা হচ্ছে আমাদের ল্যামিনা থাকে, পাতার মধ্যে পত্রফলক। ধরো এটা হাত, এই হাতটাকে আমি যদি পাতা ধরি, পাতার প্রধান অংশ এটা, এটাকে বলা হয় ল্যামিনা। পাতার প্রধান অংশকে কি বলা হয়? পাতার প্রধান অংশকে, ধরো এটা একটা পাতা, এটা একটা পাতা, এই পাতার এই প্রধান অংশটাকে বলা হয় ল্যামিনা। এবং ল্যামিনার এই নিচের দিকে আছে উপপত্র, যেগুলো হচ্ছে উপপত্র। উপপত্রগুলো আবার মুক্ত হতে পারে। উপপত্রগুলো যদি একটা একটার সাথে লাগানো না থাকে, সেটাকে বলে মুক্ত উপপত্র, মুক্ত উপপত্র। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ল্যামিনা একটা থাকে, ধরো একটা ল্যামিনা, না আম পাতা একটা ল্যামিনা আছে, এদিক দিয়ে শিরা আছে, র্যাকিসের চারদিক থেকে শিরা বের হচ্ছে, এরকম যদি একটা পত্র ফলক থাকে তাহলে সেটাকে সিম্পল লিপ বলা হয়। আম, জাম, কাঁঠাল এগুলোতে সিম্পল লিপ দেখতে পাই আমরা। কম্পাউন্ড লিপ, কম্পাউন্ড লিপটা এই যে এরকম, কম্পাউন্ড লিপটা এরকম, কম্পাউন্ড লিপটা হচ্ছে এইরকম, মানে দুই দিক থেকে বের হয়। কম্পাউন্ড লিপটা এরকম, এটাকে যৌগিক পত্র বলা হয়। গোলাপ, নিম, লজ্জাপতি, সজিনা, কামিনী, এগুলো হচ্ছে গোলাপ, নিম, লজ্জাপতি, সজিনা, কামিনী। খেয়াল করে দেখো, লজ্জাপতি যদি একটা মেয়ের কথা বলি, সজিনাও একটা মেয়ের কথা, কামিনীও একটা মেয়ের কথা, এদের জন্য আমি কি নিব? এদের জন্য আমি গোলাপ নিব। কামিনী, সজিনা, লজ্জাপতির জন্য গোলাপ নিলাম। কামিনী, সজিনা, লজ্জাপতির জন্য গোলাপ নিলাম। এদের পাতাগুলা কিরকম? এদের পাতাগুলা যৌগিক পত্র। তাহলে কামিনী, সজিনা, লজ্জাপতির জন্য গোলাপ নিলাম, নিলাম দিয়ে হচ্ছে নিম, আর গোলাপ দিয়ে গোলাপ। অচূড় পক্ষল, অচূড়, অচূড় মানে কোনো চূড়া নাই। অচূড় মানে কি নাই বাচ্চারা? কোনো চূড়া নাই। সচূড় পক্ষল, সচূড় মানে কি আছে? চূড়া আছে। চলো আমরা ছবি দেখি, ছবি না দেখলে বুঝবা না। এই যে দেখো, দ্বিপক্ষল যৌগিক, ত্রিপক্ষল যৌগিক আছে, এক্সাম্পল পড়বা কৃষ্ণচূড়া আর হচ্ছে সজিনার পাতা। এগুলো এত ডিটেলস পড়ার দরকার নাই, যেহেতু আমরা ওয়ান শট ক্লাস, আমাদের দেখলেই হয়ে যাবে জাস্ট। এটা সরলপত্র একটা পাতা, এটা অচূড় পক্ষল, কারণ মাথার উপরে কোনো চূড়া নাই। অচূড় যৌগিক পক্ষল, যৌগিক মানে দুই সাইড দিয়ে বের হয়, এটাকে যৌগিক বলে, এটা অচূড় পক্ষল। সূচুর পক্ষল, এই যে মাথার উপরে একটা চূড়া আছে, এটাকে সূচুর পক্ষল বলে। আর একবীজপত্রী আর দ্বিবীজপত্রী পাতার মধ্যে পার্থক্য আছে একটা, খেয়াল করে দেখো। একবীজপত্রী পাতার র্যাকিস থেকে জাস্ট এইভাবে সমান্তরাল শিরাবিন্যাস আমরা দেখতে পাচ্ছি। শিরাবিন্যাসটা এরকম, এরকম শিরাবিন্যাসটা এরকম, এরকম, এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। একবীজপত্রীর ক্ষেত্রে কিরকম শিরাবিন্যাস বাচ্চারা? একবীজপত্রীর ক্ষেত্রে শিরাবিন্যাসটা হচ্ছে সমান্তরাল। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে শিরাবিন্যাসটা কিরকম? দ্বিবীজপত্রীর ক্ষেত্রে শিরাবিন্যাসটা হচ্ছে জালিকাকার। তাহলে আমরা সমান্তরাল শিরাবিন্যাস কোথায় দেখতে পাই আর জালিকাকার শিরাবিন্যাস কোথায় দেখতে পাই, এটা একটু দেখো। জালিকাকারকে রেটিকুলেট ভিনেশন বলা হয়, আর সমান্তরালকে প্যারালাল ভিনেশন বলা হয়। ভিনেশন কথাটা হচ্ছে ভেন থেকে, ভেন মানে শিরা, ভেন থেকে ভিনেশন, ভেন মানে শিরা, বুঝছো? জিওলজিতে ভেন মানে শিরা না? ওকে, এক্সাম্পলগুলো দেখছি আমরা। ফাইটোটেরিক্স পত্রবিন্যাস, কিছু পাতা আছে একান্তরভাবে থাকে, একান্তর পাতায় যেরকম করে একান্তরভাবে থাকে, এটাকে একান্তর কোণের মতো মনে হয় না? একান্তর কোণ এভাবে তৈরি হয় না? আচ্ছা যাই হোক, একান্তর এগুলো এক্সাম্পল অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার পড়বো। রেসিমের এক্সাম্পলটা পড়বা, সরিষা। স্পাইক, স্পাইক হচ্ছে রজনীগন্ধা, আর স্পাইকলেট, স্পাইকলেট হচ্ছে ধান, স্পাইকলেট হচ্ছে ধান। দেখো, ধান লিখতে শব্দ কম, কিন্তু এটা ধান, গম এগুলাতে স্পাইকলেট থাকে, যে কোনো গাছ এগুলাতে স্পাইকলেট থাকে। স্পাইকলেট হচ্ছে ধান,
ধান লিখতে 2 অক্ষর লাগে, গম লিখতে 2 অক্ষর লাগে, কিন্তু স্পাইকলেট লিখতে 4-5 অক্ষর লাগতেছে, রজনীগন্ধা লিখতে 4-5 অক্ষর লাগতেছে, কিন্তু স্পাইক আবার ছোট, মানে ছোটটার এক্সাম্পল বড়, বড়টার এক্সাম্পল ছোট, এমনি করে পড়ছিলাম আমি, বুঝছো? তাহলে বড়টার এক্সাম্পল ছোট, ছোটটার এক্সাম্পল বড়। এখান থেকে আমরা আর কিছু দেখবো না। এরপরে আমাদের এখানে আর কি আছে, আরও কিছু এক্সাম্পল আছে। এটা দেখো, এই যে স্পাইকগুলো এরকম, রজনীগন্ধা ফুল দেখছো না, রজনীগন্ধা ফুল হচ্ছে স্পাইক, আর স্পাইকলেট হচ্ছে এরকম ধানের। ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম তোমরা গাঁদা ফুল দেখছো, গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, গাঁদা ফুল, সূর্যমুখী ফুলের মধ্যে কিন্তু আমরা পুষ্প একসাথে অনেকগুলো পুষ্প মঞ্জুরি দেখতে পাই। এইটাকে এই জায়গায় একসাথে এটাকে ক্যাপিচুলাম বলা হয়। এটাকে কি বলে বলো তো? এটাকে বলা হয় ক্যাপিচুলাম, এটাকে বলা হয় ক্যাপিচুলাম। আচ্ছা কি হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপিচুলাম। আচ্ছা এটা হচ্ছে ক্যাপিচুলাম। আচ্ছা এটাকে বলা হয় ক্যাপিচুলাম। আচ্ছা কে ম্যাথ ক্লাস থেকে কে আসছে? লাইভ চলতেছে, লাইভ রেখে কেউ অন্য কেউ লাইভে আসে, কেমন কথা? আচ্ছা ঠিক আছে, না দিছি দিছি পাত্তা দিছি, কমেন্ট পড়লাম তো, জয়া কমেন্ট পড়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি নর্মালি কমেন্ট পড়ি না তেমন একটা, কমেন্ট পড়লে আমি ক্লাসে নিতে পারবো না। তোমার ভাইয়া তো কমেন্ট পড়লে ক্লাস নিতে পারে, কিন্তু আমি তো কমেন্ট পড়লে ক্লাস নিতে পারবো না। আর তানভীর ভাই আবার ম্যাথও পড়ে নাকি? আচ্ছা যাই হোক, আমরা কথা না বলি, আমি কিন্তু আমি আবার এক মনস্ক মানুষ, বুঝছো? আমি একদিকে মন দিলে আর অন্যদিকের কথা মাথায় থাকে না। ক্লাসে মন দিলে ক্লাস, কমেন্ট বলে কমেন্ট, আমি তো কমেন্ট নর্মালি পড়ি না। গাধা, সূর্যমুখী এগুলো হচ্ছে পুষ্পমঞ্জরি। গাধা, সূর্যমুখী এগুলা কি বলো তো? গাধা, সূর্যমুখী এগুলো হচ্ছে পুষ্পমঞ্জরি। আচ্ছা দেখো, আমি হচ্ছে তোমার কমেন্ট লিখতে পারি খুব ভালো, হ্যাঁ আমি কমেন্ট লিখলে দেখবে হাসবা তোমরা, কিন্তু আমি কমেন্ট পড়তে পারি না। এরপর দেখো সাইমস, সাইমসের এক্সাম্পল হচ্ছে জবা। আর আচ্ছা এই জায়গায় দেখো ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র, ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র আছে ফুলের মধ্যে। আমি উল্টাপাল্টা লাগাচ্ছি মনে ক্লাস না, একটু দাঁড়াও। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ যে অক্ষের চারদিকে পুষ্প থাকে সেটাকে পুষ্পাক্ষ বলে। যে অক্ষের চারদিকে 4টি স্তবক থাকে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে পুষ্পাক্ষ বলা হয়। সাধারণত পুষ্পের কয়টা স্তবক বাচ্চারা দেখো তো? সাধারণত পুষ্পের কয়টা স্তবক? সাধারণত পুষ্পের কয়টা স্তবক? সাধারণত পুষ্পের কয়টা স্তবক? সাধারণত পুষ্পের স্তবক হচ্ছে 4টা স্তবক। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যালিক্স, ক্যালিক্স, করলা, আর এটা হচ্ছে পুংস্তবক, আর এটা হচ্ছে স্ত্রী স্তবক। দেখো একটা ফুলের 4টা স্তবক, এই 4টা স্তবক ছাড়া একটা ফুল কখনোই সম্পূর্ণ হইতে পারে না। তো জীবনে আমাদের 4টা জিনিসেরই দরকার, তাই না? দেখো 4টা জিনিসের মধ্যে কি আছে? একটা হচ্ছে ক্যালিক্স, আর এটা হচ্ছে করলা। ক্যালিক্স হচ্ছে বিতি, বিতি হচ্ছে সবুজ কালারে থাকে, ফুলের নিচে থাকে, দেখো জবা ফুলের নিচেও কিন্তু বিতি আছে, বিতি সবুজ কালারের। আর ক্যালিক্স হচ্ছে তোমার, ক্যালিক্স হচ্ছে দল, দল হচ্ছে পাপড়ি, পাপড়ি, ফুলের পাপড়িকে ক্যালিক্স বলা হয়। আচ্ছা এরপরে আমাদের আর কি আছে? প্রতিটা পাপড়ির এক একটা অংশকে, ধরো একটা ফুল, এই ফুলের এদিকে পাপড়ি আছে, এই পাপড়িগুলার এক একটা পাপড়িকে বলা হয় হচ্ছে তোমার পেটাল। পাপড়ি লিখতে প লাগে, পেটাল লিখতে প লাগে, পাপড়ি লিখতে প লাগে, পেটাল লিখতে প লাগে, পাপড়ি লিখতে প লাগে, পেটাল লিখতে প লাগে। হ্যাঁ এবার দেখো আমাদের তোমার আরেকটা হচ্ছে ক্যালিক্স, ক্যালিক্স বিতি, বিতির অংশকে এক একটা অংশকে বলে সেপাল। এই নিচের দিকে সবুজ কালারে কি থাকে? নিচের দিকে সবুজ কালারের তোমার বিতি থাকে, বিতির এক একটা অংশকে কি বলে? বিতির এক একটা অংশকে বলা হয় সেপাল, বিতির এক একটা অংশকে বলা হয় সেপাল, আর পাপড়ির এক একটা অংশকে বলা হয় পেটাল। তাহলে সেপাল আর পেটাল, পেটাল দিয়ে পিটায়, বুঝছো? মানুষজনকে পিটানো যাবে। দেখো এবার পেটাল দিয়ে, পেটাল দিয়ে পাপড়ি, পাপড়ি লিখতে প লাগে, পেটাল লিখতে প লাগে, আর সেপাল, সেপাল হচ্ছে বিতির অংশ, এটা বৃত্তাংশ। যাই হোক এগুলা বলছি, এখান থেকে আর কিছু বলবো না। এবার অ্যাস্টিভেশন, অ্যাস্টিভেশন হচ্ছে তোমার পুষ্পপত্র বিন্যাস। অ্যাস্টিভেশন কি বলো তো? আচ্ছা অ্যাস্টিভেশন হচ্ছে পুষ্পপত্র বিন্যাস, পুষ্পর পাতা, পুষ্পর তোমার পাপড়িগুলো কিভাবে সজ্জিত আছে এটাই হচ্ছে অ্যাস্টিভেশন, পাতাগুলো কিভাবে সজ্জিত আছে এটাই হচ্ছে অ্যাস্টিভেশন। আচ্ছা আমার হাসি সুন্দর, কে বলছো? তুমি আমার হাসি আগে দেখো নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমিম বলছো হাসি সুন্দর, থ্যাংক ইউ আমিম। আর হচ্ছে আচ্ছা আচ্ছা, আর তাইবা জিনাত বলছে আপু হাসতেছো কেন? এমনি হাসতেছি, আমি তো সবসময়ই হাসি। আচ্ছা কমেন্টে লাফিং গ্যাস খেয়ে ফেলছে নাকি? না আমি তো সবসময়ই হাসি, আমার হাসি তোমরা দেখছো না? যে সেলিব্রেশন প্রোগ্রামে আসলে দেখবা, সেলিব্রেশনের দিন কী করতে হয়? সারাক্ষণ, সারাক্ষণ যেমন করে থাকি, ছবি তুলতে পারো, সারাক্ষণ এরকম করে থাকি।
এই হাসির জন্য, হাসি সুন্দর করার জন্য আমি অনেক চিন্তা করি মাঝে মাঝে আয়নাতে দাঁড়ায় যে আমার হাসিটা আরেকটু সুন্দর করা যায় কীভাবে। ঠিক আছে, তখন আর মাথায় থাকে না, প্রোগ্রামের সময় এক এক রকম করে হাসি দিয়ে রাখি। হাসি সুন্দর করা দরকার। আচ্ছা, সুন্দর করে হাসতে হবে। আচ্ছা, এবার দেখো এই জায়গাতে রেদান দুষ্টামি করো অনেক। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, আমাদের ফুলের পাপড়িগুলো কিভাবে আসে সেটা হচ্ছে এস্টিভেশন বলা হয়। এই জায়গায় পুষ্পপত্র বিন্যাস পাপড়ি অথবা বৃত্তাংশ, আমরা দেখেছি বিতির এক একটা অংশকে বৃত্তাংশ বা সেপাল বলে, আর পাপড়ির এক একটা অংশকে কি বলে, পাপড়ির এক একটা অংশকে পেটাল বলা হয়। তো এই পাপড়িগুলো কেমনে আসে, বিতিগুলো কেমনে আসে, এটার যে গঠন এটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। এটার এস্টিভেশন অনেকগুলো আছে মুক্ত ধরনের, যেমন গন্ধরাসের বিতি মুক্ত ধরনের, তোমরা মনে রাখতে পারো মুক্ত গন্ধ, মুক্ত দিয়ে হচ্ছে মুক্ত ধরনের, গন্ধ দিয়ে গন্ধরাজ, মুক্ত গন্ধরাজের বিতির এস্টিভেশন হচ্ছে তোমার মুক্ত ধরনের। আর ভালভেট এটা হচ্ছে প্রান্ত স্পর্শী। ধরো আমি যদি বলি যে বিতিগুলো এরকম এরকম করে আছে, একটা আরেকটার প্রান্ত স্পর্শ করে আছে, মানে জাস্ট একটা আরেকটার প্রান্ত স্পর্শ করে আছে টাইপের হইলে সেটাকে প্রান্ত স্পর্শী বলে। প্রান্ত স্পর্শীর এক্সাম্পলগুলো হচ্ছে তোমার আকন্দ, বাবলা। এটার এক্সাম্পল মনে রাখবো আজব কথা দিয়ে, আদি হচ্ছে আকন্দ, জ দিয়ে আকন্দ, আজ দিয়ে আকন্দ, আর ব দিয়ে হচ্ছে বাবলা, ঠিক আছে, আর জ দিয়ে জবা ফুলের বিতি। তাহলে আজব দিয়ে আমরা কি মনে রাখতে পারি, আজব দিয়ে ভালভেট বা প্রান্ত স্পর্শীর এক্সাম্পল মনে রাখতে পারি, আজব দিয়ে ভালভেট বা প্রান্ত স্পর্শী মনে রাখতে পারি। এরপর দেখো টুইস্ট, আমাদের জীবনে কিন্তু টুইস্ট হয়, তাই না, হঠাৎ করে কিছু একটা হয়ে যায় জীবনে, তো জীবনে টুইস্ট হয়। আমরা দেখতে পাচ্ছি টুইস্টেড বা পাকানো, জবার দলের টুইস্ট, এখানে পাপড়িগুলো একটা একটার ভিতরে ভিতরে ঢুকে থাকে, বুঝছো, টুইস্টেড বা পাকানো মানে একটা একটার ভিতরে যেভাবে ঢুকে থাকে, পাপড়িগুলো একটা একটার ভিতরে এভাবে এভাবে ঢুকে থাকে। তোমরা জবা ফুল দেখছো কিনা জানি না, জবা ফুল না দেখলে ছিঁড়ে এনে ফুল ছিঁড়বা, দেখবা যে পাপড়িগুলো একটার ভিতরে আরেকটা ঢুকানো টাইপের। হ্যাঁ, এটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো। এটাকে কি বলবো আমরা বলো তো, এটাকে আমরা বলবো টুইস্টেড বা পাকানো টাইপের কিছু। আমাদের এখানে দেখো টুইস্টেড বা পাকানো, এটা হচ্ছে জবা ফুলের এস্টিভেশন, টুইস্টেড বা পাকানো। করবীয় তোমার হচ্ছে টুইস্টেড বা পাকানো, এটা মনে রাখবো আমরা, জবার দলে টুইস্ট। তোমরা সবাই আমার দলে টুইস্ট করো, বুঝছো, জবা, আমার নাম তো জবা না, তাও দিলাম আজকের জন্য, যাও আজকের জন্য আমার নাম হচ্ছে জবা, তোমরা সবাই আমার দলে টুইস্ট করো, জবার দলে টুইস্ট, জবার দলে টুইস্ট, জবার দলে টুইস্ট। আচ্ছা, জবার দলের টুইস্ট, জবা দিয়ে হচ্ছে জবা ফুল, দলে দিয়ে জবা ফুলের দলমন্ডল, টুইস্ট দিয়ে হচ্ছে টুইস্টেড বা পাকানো। এবার দেখো এই ছবিটাই যে মুক্ত, দেখো আমাদের এই বিতিগুলো কিভাবে আছে, বিতিগুলো কিন্তু মুক্তভাবে আছে, একটা আরেকটাকে কিন্তু টাচ করে নাই, একটা আরেকটাকে কিন্তু টাচ করে নাই, এটা মুক্তভাবে আছে, বিতিগুলো স্পর্শ করে না, এই জন্য মুক্ত। আর যদি হালকা করে স্পর্শ করে যায় বিতিগুলো একটা আরেকটাকে, তাহলে এটাকে প্রান্ত স্পর্শী বলে। বিতিগুলো যদি একটা আরেকটাকে হালকা করে স্পর্শ করে যায় তাহলে সেটাকে কি বলে, এটাকে প্রান্ত স্পর্শী বলে। আর একটার ভিতরে আরেকটা যদি ভিতরে থাকে, একটার ভিতরে আরেকটা, ধরো এই যে একটা বিতি আরেকটা বিতির ভিতরে ঢুকে গেছে, একটা বিতি আরেকটা বিতির ভিতরে ঢুকে গেছে, এইটাকে বলা হয় টুইস্টেড, পাকানো টাইপের কিছু, মানে একসাথে পাকানো টাইপের কিছু। ইমব্রিকেটের ক্ষেত্রে খেয়াল করো, ইমব্রিকেটের ক্ষেত্রে একটা দুই মাথায় ভিতরে, দেখো একটা দুই মাথায় ভিতরে, আবার একটা দুই মাথায় বাইরে, কিন্তু আমরা পাকানোর ক্ষেত্রে কিন্তু দেখছি এক মাথা করে ভিতরে। পাকানোর ক্ষেত্রে আমরা কি দেখছি, পাকানোর ক্ষেত্রে আমরা দেখছি এক মাথা করে ভিতরে, আর ইমব্রিকেটের ক্ষেত্রে কিন্তু আমরা একটা দেখছি দুই মাথায় ভিতরে, আর একটা দেখছি দুই মাথায় বাইরে। এটা হচ্ছে ইমব্রিকেট টাইপের। কুইন কানশিয়ালটা একটু আবার আলাদা, কুইন কানশিয়ালের ক্ষেত্রে দুইটাই হচ্ছে বাইরে, দেখো দুইটাই হচ্ছে একদম বাইরে, আবার দুইটাই একদম ভিতরে, দুইটাই একদম বাইরে, দুইটাই একদম ভিতরে। ইমব্রিকেটার টুইস্টেডের, ইমব্রিকেটার কুইন কানশিয়ালের পার্থক্য খেয়াল করো, ইমব্রিকেটে একটা ভিতরে একটা বাইরে, একটা সম্পূর্ণ ভিতরে একটা সম্পূর্ণ বাইরে, আর বাকিটা হচ্ছে এক মাথা করে ভিতরে। আর কুইন কানশিয়ালের ক্ষেত্রে আমাদের দুইটাই সম্পূর্ণ ভিতরে এবং দুইটাই সম্পূর্ণ বাইরে। আর ভ্যাক্সিলারি তো একটু আলাদা টাইপের গঠন, দেখেই বোঝা যায়। আর পাকানো যেটা, সেটা হচ্ছে একটা একটা করে মাথা ভেতরে, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে ক্লিয়ার, এখান থেকে আমাদের আর কিছু না। এবার আসো আমাদের ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে কি কি। ইমব্রিকেটের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, এটা হচ্ছে মনে রাখবো ইমু কালা কৃষ্ণ, ইমু দিয়ে হচ্ছে ইমব্রিকেট, কালা দিয়ে হচ্ছে কালকাসুন্দা, কৃষ্ণ দিয়ে কৃষ্ণচূড়া। ইমব্রিকেটের এক্সাম্পল ইমু কালা কৃষ্ণ দিয়ে মনে রাখা যায়। কুইন কানশিয়ালের এক্সাম্পল দেখো পেয়ারা, সরিষা, এটা মনে রাখবো প্যারিসের কুইন, যেমন আমি হচ্ছে বাংলাদেশের কুইন, বুঝছো, বাংলাদেশের কুইন আফসানা আপু, তোমরা মনে রাখবো প্যারিসের কুইনের কথা। প্যারিসের কুইন দিয়ে হচ্ছে কুইন কানশিয়াল মনে রাখা যায়। প্যারিস দিয়ে পেয়ারা, আর প্যারিসের স দিয়ে হচ্ছে সরিষা, আর কুইন দিয়ে কুইন কানশিয়াল। প্যারিসের প দিয়ে পেয়ালা, স দিয়ে সরিষা, আর কুইন দিয়ে হচ্ছে কুইন কানশিয়াল। ওকে, আচ্ছা ঠিক আছে।
ওকে, এখান থেকে আর কিছু পড়বো না। ব্যাক্সিলারি, এই ছোট তোমরা ভ্যাকসিন দিছো কে কে? তোমরা করোনা ভ্যাকসিন কে কে দিছো? আমি আর আরিফুল ভ্যাকসিন দিই নাই, বুঝছো? আমার আব্বু সেই লেভেলের বকাবকি করছে ভ্যাকসিন না দেওয়ার কারণে, যে ভ্যাকসিন দে, ভ্যাকসিন না দিলে পাসপোর্ট দিবে না, ভ্যাকসিন না দিলে রাস্তাঘাটে চলতে পারবি না, ভ্যাকসিনের কার্ড দেখায় চলতে হবে, আর অনেক কিছু বলছে। কিন্তু আমি আর আমার ছোট ভাই এক টাইপের মেন্টালিটির, বুঝছো, একটু ঘাওড়া টাইপের। তো আমরা তো দিব না বলছি, মরে যাবো তাও ভ্যাকসিন দিব না। ভ্যাকসিন দিই নেই আমরা, তোমরা দিছো। যাই হোক, ভ্যাকসিন, এই দেখো ভ্যাক্সিলারি মনে রাখবো, অপরাজিতা আপার সিমের ভ্যাকসিন। অপরাজিতা আপা, ধরো আমি অপরাজিতা, নীল অপরাজিতা, তো নীল অপরাজিতা আপার সিমের ভ্যাকসিন। নীল অপরাজিতা আপার কিসের ভ্যাকসিন? নীল অপরাজিতা আপার সিমের ভ্যাকসিন। নীল অপরাজিতা আপার কিসের ভ্যাকসিন? নীল অপরাজিতা আপার সিমের ভ্যাকসিন। দেখো, অপরাজিতা দিয়ে অপরাজিতাতেও আমরা ভ্যাক্সিলারি টাইপেরই দেখি, আপার দিয়ে অপরাজিতাই মনে রাখা যায়, সিমের দিয়ে হচ্ছে সিম, আর ভ্যাকসিন দিয়ে হচ্ছে ভ্যাক্সিলারি গঠন, ভ্যাকসিন দিয়ে ভ্যাক্সিলারি গঠন। আচ্ছা, যাই হোক, এরপর আমরা পুংস্তবক দেখব। পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম, এটা পুংস্তবক। পুংস্তবকটা এই যে এরকম, ধরো পুংস্তবকটা এরকম, হ্যাঁ, পুংস্তবক। এই পুংস্তবকের একটা পুংদণ্ড আছে, এটা হচ্ছে পুংদণ্ড, এটা পুংদণ্ড, এবং এর মাথার উপর একটা পরাগধানী আছে, এরকম করে পরাগধানী, আর এই পরাগধানীর ভিতরে থাকে পোলেন গ্রেন, বুঝছো? পুংস্তবকগুলো এরকম থাকে। ছেলে মানুষগুলা কি লম্বা লম্বা হয় না? ছেলে মানুষগুলা কিন্তু লম্বা লম্বা হয়, দেখছো? এই যে দেখো, মেয়েদের চাইতে ছেলেরা সবসময় লম্বা থাকে, একটু হইলেও লম্বা থাকে। তো এই পুংস্তবকের একটা লম্বা দণ্ড আছে, পুংস্তবকের একটা লম্বা দণ্ড আছে, এবং এই লম্বা দণ্ডের মাথার উপরে একটা কি আছে? অ্যান্থার বা পরাগধানী আছে। এই পরাগধানীর ভিতরে পরাগ রেণু থাকে, পোলেন গ্রেন থাকে। ব্যাস এইটুকু দেখলাম। আমাদের পুংস্তবক যদি 4টা হয় তাহলে সেটাকে টেট্রাডিনেমাস, 4টার মধ্যে 2টা লম্বা 2টা খাটো। পুংস্তবক যদি তোমার আচ্ছা, পুংস্তবকের মধ্যে 4টা থাকে, 4টার মধ্যে 2টা লম্বা 2টা খাটো থাকলে ডাইডিনেমাস, আর 6টা হলে 6টার মধ্যে 4টা লম্বা 2টা খাটো হলে টেট্রাডিনেমাস। এগুলো এক্সাম্পলগুলো পড়ে এখান থেকে আর কিছু পড়া লাগবে না। পরাগধানী সর্বমুখ, এরপরে বৃক্কাকার পরাগধানী কার হয়? জবা ফুলের পরাগধানীগুলো বৃক্কাকার হয়। দললগ্ন পুংকেশের কাঁধে থাকে ধুতরা বিগুণে, এক্সাম্পলগুলো জাস্ট লাগে, আর কিছু লাগে না। গাইনিসিয়াম বা স্ত্রীস্তবক, স্ত্রীস্তবকের প্রতিটা সদস্যকে কার্পাল বলে। তাহলে আমরা কি পাইলাম? একটা পাইছি হচ্ছে সেপাল, সেপাল কার? বৃত্তির প্রতিটি অংশকে সেপাল বলে। পেটাল পাইছিলাম কার বলো? পেটাল হচ্ছে পাপড়ির প্রতিটি অংশকে পেটাল বলে। এরপর আমরা পেলাম গর্ভাশয়ের প্রতিটি সদস্যকে কি বলে? কার্পেল বলে। তাহলে একটা পেলাম কার্পেল, একটা হচ্ছে পেটাল, আর একটা হচ্ছে সেপাল। একটা কার্পেল, একটা পেটাল, আর একটা হচ্ছে সেপাল। একটা কার্পাল, একটা পেটাল, আর একটা হচ্ছে সেপাল। ঠিক আছে? এবার এখান থেকে আর কিছু না, আমরা গর্ভাশয়ের কথা পড়েছি। গর্ভাশয় গর্ভদণ্ড আছে, গর্ভমুণ্ড আছে, এগুলো ইংরেজি নাম সহ পড়ো বাচ্চারা। এরপরে দেখো, আমাদের গর্ভাশয় অন্য সব স্তবকের উপরে থাকলে সেটাকে অধিগর্ভ বলে। ধরো আমাদের কয়টা স্তবক? আমাদের 4টা স্তবক। একটা হচ্ছে বৃতি, আর একটা হচ্ছে পাপড়ি, দলমণ্ডল, আর একটা হচ্ছে তোমার বৃতি, পাপড়ি, আর একটা হচ্ছে গর্ভাশয়, আর একটা হচ্ছে তোমার গর্ভাশয়, একটা হচ্ছে পুংস্তবক। এখন এখানে বলছে যে গর্ভাশয়টা যদি অন্যান্য স্তবকগুলোর উপরে থাকে, গর্ভাশয়টা উপরে আছে মানে অধি মানে সুপিরিয়র। গর্ভাশয়টা যদি উপরে থাকে তাহলে সেটাকে অধিগর্ভ বলে। আর গর্ভাশয়টা যদি নিচে থাকে, ধরো পাপড়ি, ফুল সবকিছু করে গর্ভাশয়টা নিচের দিকে একদম পেট ফুলে আছে, এবং পেট ফুলা কি হয় বলতো? এমন পেটটা ফুলে থাকে কার? এমন পেট ফুলে থাকে লাউ আর কুমড়ার, তাই না? লাউ আর কুমড়ার দেখছো ছোট ছোট লাউ কুমড়াগুলোর ফুলগুলো উপরের দিকে থাকে, আর নিচের মানে পাপড়িটা উপরের দিকে থাকে, পেট গর্ভাশয়টা নিচের দিকে থাকে, ওইটা হচ্ছে অধোগর্ভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অধিগর্ভ, আর এটা হচ্ছে অধোগর্ভ। অধো মানে অধপতন, অধপতন মানে নিচে, বুঝছো? পড়াশোনা না করলে কিন্তু অধপতন হবে বাচ্চারা। পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু অধপতনে যাবা, পড়াশোনা না করলে অধপতনে যাইতে হবে। আর যদি আমাদের গর্ভাশয়ের উপরের দিকে থাকে তাহলে এটা হচ্ছে অধিগর্ভ বা সুপিরিয়র। ওকে, এখান থেকে আর কিছু না। পুষ্পপুটের প্রতিটা সদস্যকে বলে টেপাল। তাহলে আমরা কি পাইলাম? সেপাল, পেটাল, কার্পেল আর টেপাল। এই 4টা জিনিস মনে রাখবা, সেপাল, পেটাল, টেপাল, কার্পেল। বলো কোনটা কি? সেপাল হচ্ছে বৃত্তাংশ, বৃত্তির এক একটা অংশ, আর তোমার পাপড়ির এক একটা অংশ হচ্ছে পেটাল, দলের, আর টেপাল হচ্ছে পুষ্পপুটের এক একটা অংশ, পুষ্পপুটের এক একটা অংশকে টেপাল বলে। আর তোমার গর্ভাশয়ের এক একটা অংশকে কি বলে? গর্ভাশয়ের এক একটা অংশকে কার্পেল বলে। তাহলে এই 4টা জিনিস খুব ভালো করে আমরা পড়বো।
এখানে দেখো একলিঙ্গ ফুল আছে, উভয়লিঙ্গ ফুল আছে। উভয়লিঙ্গ ফুলের এক্সাম্পল হচ্ছে জবা, একলিঙ্গ ফুলের এক্সাম্পল হচ্ছে লাউ। পুষ্প, পুংপুষ্প, লাউ ফুল পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। স্ত্রী ফুল থেকে লাউ হয়, পুরুষ ফুল থেকে লাউ হয় না। পুরুষ ফুলগুলো দেখতে অনেক সুন্দর, সাদা সাদা। ছোটবেলায় আমি অনেক পুরুষ ফুল ছিঁড়তাম, আমাদের লাউ গাছ ছিল সেখান থেকে। আমরা দেখো আমাদের স্ত্রী পুষ্প আছে, যে পুষ্প থেকে ফল হয়, মানে লাউ হয় বা কুমড়া হয়, সেগুলো হচ্ছে স্ত্রী পুষ্প। কিছু হচ্ছে ক্লীব। ক্লীব হচ্ছে বাগানে লাগানো থাকে, এগুলো স্ত্রী পুরুষ কোনোটাই থাকে না এখানে, কিন্তু বাগানের সৌন্দর্যের জন্য লাগানো হয়। এটা ক্লীব পুষ্প। সম্পূর্ণ পুষ্প, যেটাতে 4টা স্তবকই থাকে তাকে সম্পূর্ণ পুষ্প বলে। যেটাতে 4টা স্তবক, কি সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, যেটাতে কি সমস্যা? সাউন্ডের সমস্যা হচ্ছে। সাউন্ডের সমস্যা? এটা লাগাও। ওকে ওকে, দাঁড়াও একটা লাগাইতেছি। সাউন্ড ক্লিয়ার না? এখন সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে, দেখো তো ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, এবার আমরা কি দেখতেছি দেখো তো, আমাদের সম্পূর্ণ পুষ্পে হচ্ছে 4টা স্তবকই থাকে। সম্পূর্ণ পুষ্পে 4টা স্তবকই থাকে, এটা হচ্ছে জবা। আর যদি 4টা স্তবক না থাকে তাহলে সেটাকে অসম্পূর্ণ পুষ্প বলে। সম্পূর্ণ পুষ্পে 4টা স্তবকই থাকে, অসম্পূর্ণ পুষ্পে 4টা স্তবক থাকে না। আর সমাঙ্গ পুষ্পের এক্সাম্পল হচ্ছে জবা। তাহলে এক্সাম্পলগুলো খালি পড়বা বাচ্চারা, আর কিছু না। সম্পূর্ণ পুষ্পতে 4টা স্তবক থাকে, অসম্পূর্ণ পুষ্পতে হয় পুংস্তবক অনুপস্থিত বা স্ত্রী স্তবক অনুপস্থিত। সমাঙ্গ পুষ্প, যার প্রতিটা অঙ্গ সমান টাইপেরই, তাদের সমাঙ্গ পুষ্প। অসমাঙ্গ পুষ্পে দেখো পাপড়িগুলো কিন্তু সমান না, বহু প্রতিসম। একটা ফুলকে যদি সেন্টার বরাবর কেটে অনেকগুলো ভাগে সমান ভাগে ভাগ করা যায় তাহলে সেটাকে বহু প্রতিসম বলে। একটা ফুলকে যদি সেন্টার বরাবর কেটে অনেকগুলো ভাগে ভাগ করা যায় তাহলে সেটাকে বহু প্রতিসম বলে। আর যদি সেন্টার বরাবর কেটে 2 ভাগে ভাগ করা যায় তাহলে সেটাকে এক প্রতিসম বলে। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়বো না আমরা। অসমাঙ্গ পুষ্পের এক্সাম্পল হচ্ছে মটরশুঁটি। বহু প্রতিসমের এক্সাম্পলগুলো একটু ভালো করে পড়ে, শসা, জবা। এক প্রতিসমের এক্সাম্পল, মানে প্রতিটার এক্সাম্পল ইম্পর্টেন্ট বাচ্চারা। এখান থেকে মেইন কথা হচ্ছে আমরা এক্সাম্পলগুলো ভালো করে পড়ে ফেলবে। এবার আসো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস পড়াবো তোমাদের। গর্ভপাদ পুষ্প হাইপোগাইনাস, গর্ভকটি পুষ্প পেরিগাইনাস, গর্ভশীর্ষ পুষ্প এপিগাইনাস। এই জিনিসটা একটু বুঝতে হবে। সবাই এই জিনিসটা বুঝতে রাজি না? সবাই এই জিনিসটা বুঝতে রাজি? এই দোষটা আমি বাদ দাও, এই জিনিসটা বুঝতে হবে সবাই। দেখো লাইনটা কি বলছে। আচ্ছা, লাইনটা কি বলছে? লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি যে গর্ভপাদ পুষ্প। এটা মনে রাখবা, লিখো, এই কথাটা লিখো, তাহলে সোজা হবে। সবাই লিখো তো আমার সাথে সাথে। গর্ভের পাদে পুষ্প, গর্ভের পাদে পুষ্প। পাদ বলতে এখানে নিচ বোঝায়, বুঝছো? তাহলে গর্ভের পাদে পুষ্প, গর্ভপাদ পুষ্প। অর্থাৎ আমাদের গর্ভটা উপরে, অধিগর্ভ টাইপের। হ্যাঁ, গর্ভটা উপরে, আর গর্ভের নিচ দিয়ে হচ্ছে দল, গর্ভের নিচ দিয়ে দল, বীতি, আরো হাবিজাবি পুংস্তবক যা বেরোবে আর কি। যদি গর্ভের নিচে ফুলের বাকি অংশগুলো থাকে, পাপড়ি, বীতি, পুংস্তবক, স্ত্রীস্তবক, অর্থাৎ গর্ভের নিচে যদি ফুলের বাকি অংশগুলো থাকে তাহলে সেটাকে গর্ভপাদ পুষ্প বলা হয়। গর্ভের নিচে যদি বাকি অংশগুলো থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? গর্ভপাদ পুষ্প বলবো। দেখো খেয়াল করে, পুষ্পের অবশিষ্ট 3টি স্তবক, মানে গর্ভাশয় বাদে যে স্তবকগুলো আছে, তোমার দল, পাপড়ি আর পুংস্তবক, স্ত্রীস্তবক, গর্ভাশয়তে স্ত্রীস্তবক, পুংস্তবক আর কি, বাকি 3টা স্তবক যদি গর্ভাশয়ের নিচে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে তোমার গর্ভপাদ পুষ্প বা হাইপোগাইনাস। এটার অধিগর্ভ বলা হয়, কারণ গর্ভটা তো উপরে, গর্ভটা উপরে না, বাকি সব জিনিসপত্র তো নিচে। তাহলে গর্ভ যদি উপরে থাকে তাহলে অধিগর্ভ মানে সুপিরিয়র, গর্ভটা উপরে, বাকি সব জিনিস নিচে। তাহলে গর্ভের পাদে ফুলের বাকি জিনিস, দ্যাট মিনস গর্ভপাদ পুষ্প। গর্ভের পাদে ফুলের বাকি জিনিস, তার মানে গর্ভপাদ পুষ্প। গর্ভের পাদে ফুলের বাকি জিনিস, তার মানে গর্ভপাদ পুষ্প। সরিষা, জবা, ধান। এক্সাম্পল কি কি বলতো? গর্ভপাদ পুষ্পের এক্সাম্পল হচ্ছে সরিষা, জবা, ধান। এবার আসো গর্ভকটি পুষ্প। আচ্ছা, আলভি চলে আসছে আমাদের, ময়মনসিংহের ট্যালেন্ট ছেলে আলভি। আলভি কিন্তু মেডিকেল আউটড্রিমের প্ল্যাটিনাম বয় ছিল। আলভিদের ময়মনসিংহে যাব, পরীক্ষা নিতে যাব সামনে, বুঝছো আলভি? আচ্ছা, আমি কুমিল্লা গিয়েছি জাস্ট কিছুদিন আগে। কুমিল্লা যাওয়ার ইচ্ছে ছিল, গিয়ে আসলাম। এখন টার্গেট হচ্ছে বগুড়া আর ময়মনসিংহ, বুঝছো? বগুড়া যাব, দেখি বগুড়া যে তোমাদের মডের জন্য কোনো ভাইয়া ধরে আনতে পারি কিনা। বগুড়া যে এবার বিয়ে শাদী করে ফেলবো ভাবতেছি। রেদওয়ান কি বলো? বগুড়াতে ছেলে দেখো আমার জন্য। আচ্ছা রেদওয়ান, ময়মনসিংহ যাব, বগুড়াও যাব। এবার দেখো আমাদের গর্ভকটি পুষ্প। কোটি মানে কি? কোমর না বাচ্চারা? কোটি মানে হচ্ছে কোমর, কোটি মানে কোমর। তাহলে গর্ভের কোমরে যখন পুষ্প, অর্থাৎ গর্ভের
কোটি সাইডে যখন পুষ্পের সাইডগুলো থাকে, খেয়াল করে দেখো এটা পেয়ালাকৃতি হয়, অবতল, এবং পেয়ালাকৃতি গর্ভাশয়টাকে কেন্দ্রস্থলে থাকে এবং পুষ্প ঘিরে থাকে, গর্ভাশয়টাকে ঘিরে থাকে। ধরো এটা গর্ভাশয়, এই গর্ভাশয়ের যে এই দিক দিয়ে ঘিরে থাকে, গর্ভাশয়ের এই দিক দিয়ে ঘিরে থাকে, এটা হচ্ছে গর্ভকোটি পুষ্প, পেয়ালার মতো গর্ভকোটি পুষ্প, সিম আর গোলাপ ফুল। আর গর্ভর শীর্ষ পুষ্প, দ্যাট মিনস গর্ভের শীর্ষে পুষ্প, গর্ভাশয়টা নিচে, গর্ভাশয়টা নিচে, এর উপরে হচ্ছে আমাদের দল, তোমার হচ্ছে পুংস্তবক, ভিতিজাস, সবকিছু হচ্ছে গর্ভের উপরে। যদি গর্ভের শীর্ষে পুষ্প থাকে, অর্থাৎ ফুলের বাকি অংশগুলো, পাপড়ি, ফুল বলতে তো আমরা ফুলের পাপড়িকেই বুঝি সবাই ম্যাক্সিমাম, তাই না? তাহলে গর্ভের উপরে যদি ফুলের বাকি অংশগুলো থাকে তাহলে সেটাকে বলে গর্ভ শীর্ষ পুষ্প। এটা তোমরা অনেকেই বুঝো না, এর জন্য আমি ভেঙ্গে দিছি কথাটা। গর্ভপাদ পুষ্প বলতে গর্ভের পাদে, অর্থাৎ গর্ভের নিচে ফুলের বাকি অংশ। গর্ভকোটি পুষ্প বলতে গর্ভের কোটি, কোমরের চারদিকে সব ঘিরে থাকে এই টাইপের, গর্ভকোটি। আর গর্ভ শীর্ষ যদি বলে তাহলে গর্ভের একদম উপরের দিকে, গর্ভের একদম কোথায়, গর্ভের একদম উপরের দিকে হচ্ছে গর্ভ শীর্ষ পুষ্প। ওকে, ঠিক আছে, এখান থেকে আর কিছু না, এখান থেকে আমরা আর কিছু পড়বো না। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, অমরা বিন্যাসের এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের গর্ভাশয়ের ভিতর থেকে যে ডিম্বগুলো সৃষ্টি হয়, সেই ডিম্ব যে টিস্যু থেকে সৃষ্টি হয় সেটাকে প্লাসেন্টা বা অমরা বলে। এই প্লাসেন্টাটা দেখতে কিরকম সেটা একটু দেখো। মার্জিনাল ব্যাক প্রান্ত, এটা কিন্তু এক প্রান্ত থেকে বের হয়েছে, এটা এক প্রান্ত থেকে বের হয়েছে। মার্জিনাল ব্যাক প্রান্তের এক্সাম্পল হচ্ছে মটরশুঁটি আর সিম। মনে রাখবো মর্জিনা আপার সিম মটর, মর্জিনা আপার সিম মটর। কি মনে রাখবো বলো তো বাচ্চারা? মর্জিনা আপার সিম মটর, মর্জিনা আপার সিম মটর, মর্জিনা আপার সিম মটর। মর্জিনা দিয়ে মার্জিনাল, আপা দিয়ে হচ্ছে আমাদের অপরাজিতা, আর সিম দিয়ে হচ্ছে সিম, মটর দিয়ে মটরশুঁটি। আর এটা হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, এক্সাইল বা অক্ষীয়ের এক্সাম্পল মনে রাখবা জবা এক্সপ্রেস। একটু আগে আমরা জবার দলে টুইস্ট করেছিলাম, এখন আমরা জবা এক্সপ্রেস মনে রাখবো। এক্সপ্রেস দিয়ে হচ্ছে এক্সাইল, আর জবা দিয়ে জবা। যেখানেই জবাও পিচ্ছিল, ঢেঁড়সও পিচ্ছিল জিনিসপত্র একসাথে থাকে, অর্থাৎ আমাদের জবা আর ঢেঁড়স একসাথে। আমাদের জবা আর ঢেঁড়স কি বলতো? জবা আর ঢেঁড়স হচ্ছে একসাথে থাকে, জবা আর ঢেঁড়স হচ্ছে একসাথে থাকে। ওকে, তাহলে জবা এক্সপ্রেস দিয়ে মনে রাখা যায়, জবা দিয়ে জবা, এক্সপ্রেস দিয়ে হচ্ছে এক্সাইল। এরপর আমাদের ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, দেখো সবাই কিন্তু মাঝখানে এসে ফ্রি হয়ে গেছে, সবাই মাঝখানে এসে কিন্তু ফ্রি হয়ে গেছে না। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটার এক্সাম্পল হচ্ছে তুত আর নুনিয়া। তোমরা মনে রাখতে পারো নুন ফ্রি তুত, নুন ফ্রি তুত দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারি, নুন ফ্রি তুত দিয়ে আমরা মনে রাখতে পারি। লাবিব কি বলছে? আমার কমেন্ট না পড়লে দুলাভাইকে মেনশন দিব। আমি কিন্তু আনমেরিড সিঙ্গেল মানুষ, এই সব দুলাভাই বলে লাভ নাই, বুঝছো? আমি বিয়ে শাদিতে রাজি না, বিয়ে শাদি করবো না জীবনে। আমি একাই থাকবো, মেডিকেল আউটড্রিমে একাই ক্লাস নিব, মেডিকেল আউটড্রিম তোমাদের নিয়ে থাকবো, এটাই আমার ভালো লাগে, বুঝছো? বিয়ে শাদি করবো না। এবার দেখো নুন ফ্রি তুত, নুন দিয়ে হচ্ছে নুনিয়া, আর ফ্রি দিয়ে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, আর তুত দিয়ে হচ্ছে তুত। তাহলে এক্সাম্পল কি মনে রাখবো? নুন ফ্রি তুত মনে রাখবো, এক্সাম্পল নুন ফ্রি তুত। এবার প্যারাইটাল বা বহুপ্রান্তীয় এক্সাম্পল শশা আর লাউ, মনে রাখবা বহু লাশ। এই যে এখন পড়াশোনা না করলে, ক্লাস ভালো করে না করলে কিন্তু একদম মাইরা অনেকগুলো লাশ ফালাই দিব, মাইরা কিন্তু অনেকগুলা লাশ ফালাই দিব। এই যে লাবিব কি ফ্রিতে কি হাবিজাবি কথা বললো লাবিব, তোমার কিন্তু মাইর দিব। দেখো আমাদের হচ্ছে প্যারাইটালের এক্সাম্পল হচ্ছে শশা আর লাউ, এটা মনে রাখবো বহু লাশ। বহু দিয়ে হচ্ছে আমাদের বহুপ্রান্তীয়, আর লা দিয়ে হচ্ছে লাউ, আর স দিয়ে হচ্ছে শশা। এরপর দেখো সুপারফিশিয়াল বা গাত্রীয়, এটা মনে রাখবো গাত্রে সাপ কথা দিয়ে, গাত্রে দিয়ে গাত্রীয়, সাপের সা দিয়ে হচ্ছে শাপলা, আর প দিয়ে হচ্ছে পদ্ম। গাত্রে দিয়ে গাত্রীয়, সাপের সা দিয়ে শাপলা, আর প দিয়ে হচ্ছে পদ্ম। তাহলে গাত্রে সাপ দিয়ে মনে রাখা যায় কথাটা। এবার আসো, আমি একটু আগে তোমাদের গর্ভাশয়ের গর্ভপাদপুষ্প, গর্ভকোটি, গর্ভ শীর্ষ বললাম না, আমাদের পুষ্পাক্ষগুলো দেখতে কিরকম, গর্ভাশয়ের অবস্থান কিরকম, এক্সাম্পল এবং গর্ভাশয়, এটা নোটটা খুব ভালো করে পড়বা। বাচ্চারা একটা স্ক্রিনশট নাও তো, এতক্ষণ যারা ক্লাসে ছিল সবাই একটা স্ক্রিনশট নাও তো। আমি অনেকক্ষণ ক্লাস করলাম না, একটা ভি চিহ্ন দিলাম, যাও তোমরা সবাই একটা স্ক্রিনশট নাও। আমাকে সুন্দর লাগতেছে না দেখো তো, সুন্দর লাগলে একটা স্ক্রিনশট নিও, সুন্দর না লাগলে নেওয়া লাগবে না। আচ্ছা, নীলা কি বলছে? আপু বিয়ে করবেন না শুনলে মনে হয় ওয়ান সাইডেড লাভার। দূর, আমি কাউকে ল্যাপটপ করি না, আমি তোমাদের ভালোবাসি, শুধু ওয়ান সাইডেড লাভার না। ল্যাপটপ করতে গেলে এই মেডিকেল আর ড্রিমের ক্লাস নেওয়া লাগবে না, বুঝছো? এই ভালোবাসা এগুলো হচ্ছে খারাপ জিনিস, এগুলোর দিকে যারা যাবা তারাই ধ্বংসের দিকে যাবা, ভালোবাসার দিকে যারা যাবা বাচ্চারা তারাই ধ্বংসের দিকে যাবা। তাই এদিকে আগানো ঠিক হবে না। আমার কাজ, আমি যেটা করতে চাচ্ছি সেগুলোই ভালো করে করি, এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এই ছকটা কিন্তু ভালো করে পড়তে হবে বাচ্চারা, এই ছকটা এক্সাম্পল সহ ভালো করে পড়বা। এবার এখান থেকে আর কিছু দেখবো না আমরা। বেজাল বা মূলীয়র এক্সাম্পল হচ্ছে তোমার ত্রিধারা, সূর্যমুখী ধান, এটা ত্রিধারার মূলে সূর্য দিয়ে মনে রাখা যায়, ত্রিধারা দিয়ে ত্রিধারা।
আর মূলে দিয়ে হচ্ছে মূলীয়, ত্রিধারার মূলে সূর্য, সূর্য দিয়ে হচ্ছে সূর্যমুখী, ধারার ধা দিয়ে ধান মনে রাখা যায়, মানে নেমনিক দিয়ে মনে রাখতে হয় এগুলো। এপিকাল বা শীর্ষ, এটা শীর্ষে ধলা আপু। আমি ধলা না বলো তো আমি কি কালা? আমি কিন্তু কালা না, তা আমি ধলা, তো আমি ধলা মনে রাখবা, শীর্ষে ধলা আপু। শীর্ষ দিয়ে শীর্ষ, ধ দিয়ে হচ্ছে ধনিয়া, আর লা দিয়ে হচ্ছে লাল পাতা। শীর্ষে ধলা আপু, আপু দিয়ে হচ্ছে এপিকাল। শীর্ষে ধলা আপু, আপু দিয়ে হচ্ছে এপিকাল। ওকে, ঠিক আছে। এবার আসো আমাদের এখান থেকে ফল, ফলের এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়তে হবে। প্রকৃত ফল, প্রকৃত ফল হচ্ছে আম, জাম, লিচু। তো তোমরা ধরো অনেকে অনেক ফল খাইতে পছন্দ করো না, আমি বিশেষ করে দেখি যে যেমন ছেলেরা বেশিরভাগ ফল খাইতে পছন্দ করে না, কিন্তু তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ফেভারিট ফ্রুট কি, তাহলে উদাহরণ দিবে হচ্ছে তোমার আমের কথাই, যে আম পছন্দ করে। তো আম কিন্তু আমাদের একটা প্রকৃত ফল, আম প্রকৃত ফল, জাম, লিচু এগুলো প্রকৃত ফল। অপ্রকৃত ফল হচ্ছে আপেল, কাঁঠাল, এগুলা গর্ভাশয় ছাড়া অন্য সব জায়গা থেকে হয়, এই জন্য আপেল, কাঁঠাল এগুলো হচ্ছে অপ্রকৃত। সরল ফল আম আর ধান সরল ফল। গুচ্ছিত ফল, গুচ্ছিত ফল হচ্ছে স্ট্রবেরি আর আতা। গুচ্ছিত ফল কি বলো তো? গুচ্ছিত ফল হচ্ছে স্ট্রবেরি আর আতা। গুচ্ছিত ফল হচ্ছে স্ট্রবেরি আর আতা। আচ্ছা, উর্বানা উর্মি কি বলছো? আমিও কমেন্ট করতে আসলাম। আচ্ছা ঠিক আছে, আসছো ভালো, বেড়ায় টেড়ায় যাও। এরপর দেখো যৌগিক ফল, যৌগিক ফলের এক্সাম্পল হচ্ছে কাঁঠাল, আনারস। এরপর দেখো কাঁঠাল, আনারস হচ্ছে যৌগিক ফল। ক্যাপসুলের এক্সাম্পল হচ্ছে ধুতুরা, ঢেঁড়স, পাট। মানে মেন কথা হচ্ছে আমাদের এখানে এক্সাম্পল মুখস্থ করা লাগবে, আর কিছু না, সব এক্সাম্পল মুখস্থ করবে। দেখো লিগিয়ম জাতীয়, তোমরা লিগম জাতীয় ফল দেখছো যেরকম করে ফেটে যায়? লিগম দেখেছি আমরা হচ্ছে মটরশুটিতে, তাই না? মটরশুটি, এই যে মটরশুটির সিজন চলে আসছে, এখন মটরশুটি বাসায় আনবা, আনার পরে এটার সাথে মিলাবা, দেখবা এই লিগিয়ম জাতীয়। তারপরে ক্যাপসিউল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা। আর ক্যারিওপসিসও আছে। সিলিকোয়া, সিলিকোয়া হচ্ছে সরিষা, সরিষা ওর দিনে এখনো সরিষার দিন, সরিষা কিন্তু উপর থেকে ফেটে যায়, উপর থেকে ফেটে। আমার নানা বাড়িতে অনেক বড় বড় সরিষা ক্ষেত হইতো, তো এই দিনে বড়ই পড়তো সরিষার টাংরির উপরে, আর সেখান থেকে তুলে খাইতাম, কি সেই ফিলিংস! আচ্ছা দারুণ, বুঝছো? সরিষা, সরিষাগুলো উপর দিকে এইভাবে ফেটে যায়। তারপর বেরি, বেরি হচ্ছে কলা। তাহলে এখান থেকে আর কিছু না। ক্যারিওপসিসের এক্সাম্পল হচ্ছে ধান, গম। সিলিকোয়ার এক্সাম্পল হচ্ছে সরিষা, মূলা। মানে সবগুলোর এক্সাম্পল ভালো করে পড়ে বাচ্চারা, এখান থেকে যা যা আছে প্রত্যেকটার এক্সাম্পল ইম্পর্টেন্ট। এক্সাম্পলগুলো ভালো করে না পড়লে কিন্তু চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। পুষ্প সংকেত, পুষ্পের লিঙ্গ, স্তবক, বিভিন্ন কিছু সংযুক্তি, মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র আছে নাকি নাই, মানে পুষ্পের যা যা আছে সব কিছু একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে পুষ্প সংকেত বলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্যাডবেরি ইজ ইকুয়াল টু বেরি। ওকে, হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর কিছু পড়বো না আমরা। আমাদের পুষ্পের অংশগুলো পড়বো। ইংরেজি বর্ণমালা, বাংলা বর্ণমালা কি দিয়ে প্রকাশ করে এগুলো একটু একবার দেখো। এক প্রতিসম পুষ্পের সংকেতটা হচ্ছে এই যে এরকম, আর বহু প্রতিসম হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকায় দেওয়া। পুষ্প সংকেত যদি মাথার উপরে যেরকম করে দেখো, এরকম করে যদি মাথার উপরে এরকম চিহ্ন থাকে, তাহলে মনে রাখবো মাথায় টুপি। আর মাথায় টুপি কারা দেয়? মাথায় টুপি দেয় হচ্ছে ছেলেরা। মাথায় টুপি দেয় কখন বলো? মাথায় টুপি দেয় বিয়ের সময়। তাহলে বিয়ের সময় মাথায় টুপি দেয় না, আমাদের সময় দেয়, বিয়ের সময় দেয়। বিয়ের সময় টুপিটা বেশ উঁচা করে দেয়, তাই না? দেখানোর জন্য মানুষকে যে আমি বিয়ে করতে আসছি। দেখো এটা হচ্ছে মাথায় টুপি। মাথায় টুপি হচ্ছে থাকলে এটা পুরুষের। আর স্ত্রী পুষ্পের জন্য স্ত্রীরা কি করে? কোমরে কুচি দেয়, কোমরে কুচি, নিচের দিকে যে কুচি মনে রাখবা, নিচের দিকে কুচি দিছে, কোমরে কুচি দেয় কখন? শাড়ি পরলে, তাই না? আচ্ছা তাহলে দেখো স্ত্রীদের জন্য শাড়ি, কোমরে কুচি, পুরুষের জন্য হচ্ছে মাথায় টুপি। স্ত্রীদের জন্য শাড়ি, আর পুরুষের জন্য, স্ত্রীদের জন্য শাড়ি আর পুরুষের জন্য মাথায় টুপি। আচ্ছা উভয়, যেটা উভয় সেটা কিন্তু শাড়ি ও কুচিও আছে, আবার মাথায় টুপিও আছে। যেটা পুরুষ উভয় লিঙ্গ পুষ্পের জন্য সেটা কিন্তু কুচিও আছে, আবার মাথায় টুপিও আছে। তাহলে এগুলো আমরা পড়ছি। এখান থেকে আর কিছু না। বহু সংখ্যা বুঝাইতে আলফা বোঝায়, আলফা মানেই বহু। এখান থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যাটলিস্ট আর কিছু লাগবে না, অনেক কিছু পড়াই ফেলছি না। পুষ্প প্রতীক, পুষ্প প্রতীকের ছবিটা আঁকা দরকার পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় পুষ্প প্রতীকের ছবিটা লাগে। মাতৃ অক্ষ অবশ্যই দিবা, যে অক্ষের সাপেক্ষে আমাদের আঁকা লাগতেছে সেটা না দিলে, ধরো এরা খুব সুন্দরভাবে আঁকছো, পরীক্ষার হলে পেন্সিল দিয়ে এঁকেছো, পরীক্ষার খাতা জমা দেওয়ার আগেও তোমার মনে নাই যে এখানে একটা মাতৃ অক্ষ দেওয়া দরকার। এই মাতৃ অক্ষ না দিলে পুরোটাই কাটা দিয়ে দিবে। কালো ফুটার জন্য একটা বড় চিত্রের মার্ক 0 পায় পোলাপান। আচ্ছা যাই হোক, এখানে আমরা কিন্তু পুষ্পের প্রতীক দেখতে পাচ্ছি। পুষ্পের প্রতীক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু আসে না, রিটেন কোশ্চেনের জন্য আসতে পারে। আমাদের কয়েকটা পুষ্প প্রতীকের সংকেতের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। জবা ফুলের সংকেতটা একবার একটু দেখতে পারো। বহুপ্রতিসম, এই চিহ্নটা দিয়ে বহুপ্রতিসম বোঝায়, এই চিহ্নটা উভয়মুখী বোঝায়। উপবীতির সংখ্যা 5টা, বীতি সংখ্যা 5টা কিন্তু সংযুক্ত। দলমণ্ডল পৌংস্তবক একসাথে দললগ্ন হয়ে থাকে। গর্ভাশয় হচ্ছে 5টা, অধিগর্ভ, নিচের দিকে দাগ আছে অধিগর্ভ। তো এগুলো দেখে বোঝা যায়। হ্যাঁ, এগুলো ধানের পয়সি গুত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক প্রতিসম উভয়লিঙ্গ। পুষ্পপুট হচ্ছে 2টা, পুংস্তবক 3টা, 3টা করে 2 সারিতে, গর্ভাশয় 1টা। যেহেতু একবীজপত্রী তাই গর্ভাশয়ের সংখ্যা 1টা।
মাতৃ অক্ষের সংখ্যাটা পড়ো। আর অতসীর এক্সাম্পল হচ্ছে রেটুসা দিয়ে মনে রাখো, একটা সাইড মনে রাখো, দুইটা সাইড মনে রাখতে পারবা না। একবীজপত্রীর বৈশিষ্ট্য, আমরা একবীজপত্রীর বৈশিষ্ট্য আর দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য পড়ে শেষ করাই দিব। একবীজপত্রীর বৈশিষ্ট্য আর দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য পড়ে আমরা কি করব, শেষ করাই দিব। একবীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে বীজে একটা বীজপত্র থাকে আর এটার হচ্ছে তোমার গুচ্ছ মূলতন্ত্র থাকে। মূলতন্ত্রটা হচ্ছে গুচ্ছ, মানে একবীজপত্রীর মূলগুলো গুচ্ছ। পেঁয়াজের মূল দেখছো না, পেঁয়াজের মূল কিন্তু গুচ্ছ। পাতার সমান্তরাল শিরাবিন্যাস থাকে, আমরা একটু আগে ছবিতে দেখছি না, জালিকাকার শিরাবিন্যাসের সমান্তরাল শিরাবিন্যাস। একবীজপত্রীতে সমান্তরাল থাকে। আমাদের পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক অর্থাৎ ট্রাইমেরাস। বীজপত্রের অবস্থান শীর্ষকগুলো একবার পড়ে ফেলো, ওগুলো রিটেন কোশ্চেনের জন্য আসতে পারে অথবা তোমার এমসিকিউর জন্য আসতে পারে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু না। বৈশিষ্ট্যর মধ্যে আমাদের পুষ্পবিন্যাসী স্পাইকলেট, আমরা জানি যে ধান গম স্পাইকলেট প্রকৃতির। পরাগধানী সর্বমুখ ভার্সেটাইল, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের একবীজপত্রীর পরাগধানী কীরকম, একবীজপত্রীর পরাগধানী হচ্ছে ভার্সেটাইল। একবীজপত্রীর পরাগধানীটা কীরকম, একবীজপত্রীর পরাগধানীটা হচ্ছে ভার্সেটাইল। আচ্ছা আপু একটা গান গাইলে আর শয়তানি করবো না, না আমি গান পারি না, গান আমার কণ্ঠে যায় না। কবিতা শোনাবো না, কবিতা শুনবা ক্লাসের পরে, তাহলে কবিতা শোনাবো। দাও আজকা কি কবিতা শোনাবো, নির্মলেন্দু গুণের কবিতা শোনাবো? 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, এটা শোনাবো? নাকি তোমার চোখ এত লাল কেন, এটা শোনাবো না। যাও। গর্ভমুণ্ড পালকের নেই। গর্ভমুণ্ডটা কিসের মতো, গর্ভমুণ্ডটা হচ্ছে পালকের মতো। অমরা বিন্যাস হচ্ছে মূলীয়। অমরা বিন্যাসটা কিরকম বলো তো বাচ্চারা, অমরা বিন্যাস মূলীয়, ফল হচ্ছে ক্যারিওপসিস। এগুলো একটু মনে রেখো, এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সাম্পলগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের ঘাসগুত্রের পুষ্পকে সাধারণত পুষ্পিকা বলে, এইগুলো একবার একটু পড়ো, এই সংকেত পরীক্ষায় আসে রিটেনের জন্য, আমি দাগ দিয়ে দিচ্ছিলাম। এবার আমাদের এখান থেকে তেমন কিছু দেখার দরকার নাই। পোয়াসি গুত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদ দেখো, ব্যাম্বোসা বাঁশ। বাঁশ কয় প্রজাতির আছে জানো, 28 প্রজাতির বাঁশ আছে। এত বাঁশ খাই আমরা জীবনে, আমরা কিন্তু প্রচুর বাঁশ খাই জীবনে, আমরা প্রচুর বাঁশ খাই জীবনে। এই অনেক প্রজাতির বাঁশ আছে, দেখছো? বাঁশকে ঘাস বলা হয়। পুষ্প বৈশিষ্ট্য এগুলো একটু আবার পড়ো। অরাইজেসিটি বা ধান কি কাজে লাগে দেখো, ধানের খড় উঁচু মানের গোখাদ্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ধানের কুড়া থেকে ভোজ্য তেল তৈরি করা হয়। লাইন তুলে দিবে যে ধানের কুড়া থেকে, কিসের কুড়া থেকে ভোজ্য তেল তৈরি করা হয়। উঁচু মানের গোখাদ্য কই থেকে পাওয়া যায়, অরাইজেসিটিভা দিয়ে। তো আমার ছোটবেলায় আমি অনেক উড়নচণ্ডী টাইপের ছিলাম, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতাম। পরে আমাদের তো তখন গ্রামে বাড়ি ছিল, একদম ছোটবেলার কথা যদি বলি, তখন আমাদের টিনের ঘর ছিল, বুঝছো? টিনের ঘর, মাটির ফ্লোর। পরে আব্বু আল্লাহর রহমতে বিল্ডিং দিয়েছেন, কিন্তু যখন টিনের ঘর ছিল আমার সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। টিনের ঘরে আম্মু মাটির ফ্লোর তো মাটি দিয়ে লেপতো, বুঝছো? আমাদের রান্নাঘর আর থাকার ঘরও মাটির ফ্লোর ছিল। তো আমি কি করতাম, জমি থেকে মাটি কেটে মাথায় করে এনে 1 বছরের মাটি জমা দিয়ে রেখে দিতাম, মানে আম্মু সারা বছর সেগুলো দিয়ে ঘর লিপতো। মানে মেয়ে হয়েছি কিন্তু ছেলের মতো করতাম আম্মুর জন্য। তারপরে আবার হচ্ছে মাছ কাটবে, মাছ কাটার জন্য ছাই দরকার, তো এই তুষের আগুনের ছাইগুলো খুব সুন্দর হয়। তো আমি কি করতাম, আমাদের ওখানে মেলঘর ছিল একটা, ওখানে ধান সিদ্ধ করে ধান শুকাইতো ওনারা। তো ওইখানে যে মেলঘরে যে চুলা আছে, চুলার ভিতরে ঢুকে যেতাম, ঢুকে বস্তা ভরে বড় বড় বক্স ভরে ছাই নিয়ে আসতাম। এই ছাইগুলো হচ্ছে তোমার তুষের আগুনের ছাই, দেখতে দারুণ লাগতো আমার কাছে। তুষের আগুনের ছাইগুলো মটর মটর করে একটা আওয়াজ হয়, দারুণ একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, আমি ছোটবেলায় অনেক কিছু করছি, বুঝছো? সারাদিন খেতে বাতরে জমিতে দৌড়াদৌড়ি করতাম। স্কুল থেকে আসার পরে আমি আর বাসায় থাকতাম না। সেখানাম অফিস আনারাম হচ্ছে ইক্ষু বা ঘাস, এগুলো তোমার এটা রিডিং পড়বা। ট্রেটিকাম অ্যাস্টিভাম গম, বৈজ্ঞানিক নাম সহ রিডিং পড়বা, বৈজ্ঞানিক নাম সহ রিডিং পড়বা খুব ভালো করে। আচ্ছা এবার টিটিকাম অ্যাস্টিভাম, জিয়ামাইসের এক্সাম্পল পড়ে, জিয়ামাস ভুট্টা। বৈজ্ঞানিক নামগুলো পড়বা, কাজগুলো মুখস্থ করবা। এখানে দেখো প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এখানে যতগুলো মুলিবাস কাউন ঘাসফুল যা আছে বৈজ্ঞানিক নাম মুখস্থ করবা। বৈজ্ঞানিক নাম এই চ্যাপ্টার জন্য ইম্পর্টেন্ট। পৃথিবীর 60% লোকের খাদ্য তোমার রুটি, বুঝছো? বহু লোকের খাদ্য রুটি কিন্তু হয় গম থেকে, অর্থাৎ এটা পোয়াসি গোত্র কিন্তু আমাদের খাবারের যোগান দিচ্ছে। বীজপত্র 2টা থাকে এবং প্রধান মূল থাকে। আমরা দেখেছি যে একবীজপত্রীতে গুচ্ছমূল থাকে, দ্বিবীজপত্রীতে প্রধান মূল থাকে। দ্বিবীজপত্রীর পাতা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। দ্বিবীজপত্রীর পাতায় শিরাবিন্যাসটা কিরকম, দ্বিবীজপত্রীর পাতায় জালিকাকার শিরাবিন্যাস। আচ্ছা দেখো, পুষ্পপত্রের সংখ্যা 4 বা 5-এর গুণিতক, টেট্রামেরাস বা ট্রাইমেরাস, এগুলো একটু মুখস্থ করো। হ্যাঁ, আমাদের হয় পুষ্পের সংখ্যা 4টা থাকবে, নাহলে 8টা থাকবে,
অথবা 5টা থাকবে নাহলে 10টা থাকবে, এটারে আর টেট্রামেরাস বা পেন্টামেরাস বলে, বুঝছো? হয় 5টা থাকবে নাহলে 10টা থাকবে, হয় 4টা থাকবে নাহলে 8টা থাকবে, মানে ডাবল এরকম আর কি। ওকে ঠিক আছে, এখান থেকে আর কিছু না, আমাদের মালভেসিগুত্র নিয়ে একটু পড়াশোনা করতে হবে। মালভেসিগুত্র তো মিউসিলেসপূর্ণ, পিচ্ছিল পদার্থপূর্ণ মালভেসিগুত্র, এবং দলমণ্ডল টুইস্টেড, পাকানো, অর্থাৎ ফুলের পাপড়িগুলো পাকানো অবস্থায় থাকে। এখান থেকে আমরা আর কিছু দেখবো না, এগুলো পড়ছো। এবার দেখো আমাদের পরাগরেণুটা বৃহৎ কণ্টকিত এবং অমরাবিন্যাস অক্ষীয়। এক্সাম্পল হচ্ছে তোমার জবা ফুল, জবা ফুল তোমরা দেখতে পারো, জবা ফুলের এই যে দেখো ভালো করে দেখো, পাতার মধ্যে উপপত্র আছে, এই যে পাতার নিচে উপপত্র আছে। এই যে বৃক্কাকার পরাগধানী, পরাগধানীটা বৃক্কাকার, আমরা জানি পুংদণ্ড, পুংদণ্ডের মাঝে মাথার উপরে পরাগধানী থাকে, এখানে পরাগরেণু থাকে, এটা বৃক্কাকার কিডনির মতো। পরাগরেণুগুলো হচ্ছে কণ্টকিত, কাটা কাটা। অমরাবিন্যাসটা অক্ষীয়, অক্ষীয় টাইপের অমরাবিন্যাস। বৃত্তি আছে, বৃত্তিটা কিন্তু আমরা একদম লাগানো টাইপের বৃত্তি, টুইস্টেড, পাকানো আর কি আমাদের বৃত্তিগুলো। উপবৃত্তিটা হচ্ছে আমরা দেখছি যে একটা এটার সাথে যুক্ত আছে, এটা উপবৃত্তি পড়েছিলাম জবার দলের টুইস্ট, এটা তো দলমণ্ডল পড়েছিলাম। আর এটা কি পড়ছিলাম, জবা ফুলের বৃত্তি, জবা ফুলের বৃত্তির এস্টিভেশন প্রান্ত স্পর্শী মনে করেছিলাম, মনে করে দেখো, প্রান্ত একটার সাথে একটা স্পর্শ করে থাকে। ওকে যাই হোক, এই ছবিগুলো একবার একটু দেখো, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। এরপরে আমরা চলে যাব নিচের দিকে। আমাদের এই যে দেখো এখানে মালভেসিগুত্রের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলগুলো মনে রাখার জন্য আমি জবাকে মেটে কাপড়ে ঢের স্থূল লাগে এটা দিয়ে দিছি, জবা দিয়ে জবা ফুল, মেটে দিয়ে হচ্ছে দিয়ে মনে হয় মেস্তা পাট, আর তারপরে হচ্ছে কাপড়ের দিয়ে কার্পাস, কার্পাস তোলা টাইপের কিছু, ঢের দিয়ে ঢেঁড়স, স্থূলপদ্ম, স্থূলপদ্ম আর জবা গাছ দেখতে একই রকম, স্থূলপদ্মের ফুলগুলো এরকম 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 এরকম, আর জবাটা এরকম, তো পাশাপাশি অনেকেই বুনে একসাথে। তো এগুলোর যে কাজ, এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বা, বৈজ্ঞানিক নামগুলো ভালো করে পড়বা, প্রত্যেকটার কাজ এবং বৈজ্ঞানিক নাম মুখস্থ করবা, এখানে পার্থক্যটা ভালো করে পড়ে ফেলবা। তার মানে আজকে আমাদের ক্লাস শেষ। ওকে ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ। আচ্ছা বলছিলাম কবিতা শোনাবো না আজকে, কি কবিতা শুনবা? কোন কবিতাটা বলা যায় বলো তো? কবিতা শোনাবো? আচ্ছা একটা কবিতা শোনাই, কি কবিতা শোনাবো? ঠিক আছে আমি একটা কবিতা শুরু করি, ফোনে চার্জ আছে, কবিতা শোনানো যাবে আজকে, কবিতা শোনানো যাবে। আচ্ছা একটা কবিতা হচ্ছে নির্মলেন্দু গুণের একটা কবিতা শোনাই। নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন। আচ্ছা তোমার চোখ এত লাল কেন, একটা কবিতা শোনাই। ঘুম না আসলে চোখ তো লাল থাকবেই তাই না? তাও আমি একটু বের করে নিই। হ্যাঁ এটা তোমার একটু বের করতে আমাকে সময় দাও। ঠিক আছে শুরু করলাম। আচ্ছা আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা। একটু বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, অন্তত কেউ আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। আচ্ছা এটা ছেলেদের কবিতা, এটা না, এটা পড়া ঠিক হইল না, এটা ছেলে মানুষের কবিতা, আমি মেয়ে হয়ে পড়লাম আর কি, বুঝছো? ঠিক আছে আরও শুনবা? আরেকটাও শোনানো যায়, আরেকটা হচ্ছে, আরেকটা কি কবিতা শোনাবো? আরেকটা শোনানো যায় 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, এটা শোনাবো। 1 কোটি বছর তোমাকে দেখি না, এটা শোনাই। ওটা চাইতে এটা ভালো, ওইটা ভালো লাগে নাই। আচ্ছা 1 কোটি বছর, এটা একটু ফিলিংস নিয়ে পড়ি, এটা ভালো লাগবে। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে। বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর, কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল। তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে। অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে।
কিংবা বোমারো বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব। কাটা তার ডিঙাবো সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। হয়েছে? আচ্ছা, আরো শুনবা? আর শোনানো যাবে না। আরেকটা যদি শোনানো যায়, কারণ অনেকদিন আর ক্লাস অফলাইন নেওয়া হবে না। আরেকটা শোনে, আরেকটা হচ্ছে তোমার কেউ কথা রাখেনি। দাঁড়াও, কবিতা আমার ভাল লাগে, বুঝছো? আমি তো এখন ভয়েস ঠিক নাই, ক্লাস নিয়েছি, কথা বলেছি, ভয়েসের ভোকাল কর্ড উল্টাপাল্টা হয়ে গেছে। আর নাইলে কবিতা অনেক সুন্দর করে বলা যাইতো, অনেক ফিলিংস নিয়ে বলা যাইতো। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, সত্যি কথা একদম, কেউ কথা রাখে না আসলে, বুঝছো? ঠিক আছে, ওকে, এটা আর একটু ফিলিংস নিয়ে বলি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার বর্ণে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। শোনো, কেউ কথা রাখে না, ইভেন কেউ ভালোবাসে না। এটাই হচ্ছে কথা, মেন কথা। এই পৃথিবীতে কেউ ভালোবাসে না কাউকে। এই ভালোবাসার কথাবার্তা বললাম তোমাদের, কিন্তু সত্যি কথা হচ্ছে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। যদি তোমাকে কেউ একটু ভালোবাসে তাহলে তুমি ভাইবো এটা অনেক দামি কিছু। মানে এই পৃথিবীতে আসলে কেউ কাউকে ভালোবাসে না। কেন ভালোবাসবে? সবাই নিজেকে ভালোবাসে, নিজের জন্য চিন্তা করে। কিন্তু তারপরেও যদি দেখো যে তোমাকে কেউ অল্প একটু ভালোবাসতেছে, একটু হলেও প্রায়োরিটি দিচ্ছে, একটু হলেও তোমাকে নিয়ে ভাবছে, তাহলে মনে করবা তুমি স্পেশাল। তোমাকে নিয়ে কেউ ভাবছে, তোমাকে ভালোবাসতেছে, মানে ভালোবাসা অনেক দামি জিনিস। ভালোবাসা যদি কেউ পায় সে লাকি, বুঝছো? পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, কিন্তু যদি কেউ ভালোবাসা পায় তাহলে সে কিন্তু লাকি। তোমরা যদি কেউ ভালোবাসা পাও জীবনে তাহলে ভাববা যে তোমরা লাকি, বুঝছো? ওকে, সবাই এক্সাম, ও আচ্ছা, হ্যাঁ এক্সামের টাইম চেঞ্জ করে দিব 7টা, 7:30।
আচ্ছা 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা না, ওকে। তোমাদের নামাজ আছে, এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে হবে আজকে না আবার আমার। 7টা থেকে 8টা হবে এক্সাম, 1 ঘন্টা বা আমরা 40 মিনিট টাইম, তবে 1 ঘন্টার ভিতরে ঢুকতে পারবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আব্বু আম্মু বাসে, আব্বু আম্মু তো ফ্যামিলি মেম্বার, আব্বু আম্মু ভাই বোন, এরা তো মানে এটা এদের আলাদা করে বলা লাগে না যে এরা ভালোবাসে কি ভালোবাসে না। মানে এই যে আরিফুল দাঁড়ায় আছে না, আরিফুল যদি কষ্ট পায় কোনো কারণে আমার কিন্তু কষ্ট লাগে। আরিফুল যদি ধরো একটা কিছু কিনতে চাইছে, কিনতে না পারলে আমার কষ্ট লাগে। এই কষ্ট লাগাটা তো ভালোবাসা, তাই না? আমার ছোট ভাই, কখনো তো আমি বলবো না যে আমার আব্বুকে আমি ভালোবাসি, আমার আম্মুকে ভালোবাসি, আমার ভাই বোনকে ভালোবাসি। এটা আসলে এটা পার্মানেন্ট। এর বাইরে, এর বাইরে অনেক মানুষজন থাকে না আমাদের জীবনে, তারা আসে যায়, জীবন থেকে আসবে যাবে, এরকম টাইপের হয়। ভালোবাসে না কেউ, বুঝছো? যদি কেউ ভালোবাসে তাহলে বুঝবা যে তুমি লাকি। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এক্সামের জন্য ভিডিও আমি বানাই দিচ্ছি। মিষ্টি কোথায়, ভাইয়া কোথায়? ভাইয়াও নাই, মিষ্টিও নাই, এমনিই বলছি যাতে ক্লাস করো, এমনিই বলছি, বুঝছো? ওকে। আচ্ছা দেখো, বাবা মা কিন্তু আইডি কার্ডে ফিক্সড। এখন থেকে হাজব্যান্ড কিন্তু আইডি কার্ডে নাম লেখা নাই, জানো তোমরা? আইডি কার্ডে কিন্তু এখন হাজব্যান্ডের নাম লেখা নাই, কারণ হাজব্যান্ড তো ফিক্সড না, হাজব্যান্ড চেঞ্জ হতে পারে। বাবা মা তো চেঞ্জ হয় না, বাবা মা সারা জীবন পার্মানেন্ট। তাহলে বাবা মাই হচ্ছে আগে, তারপরে হচ্ছে অন্য কিছু। হাজব্যান্ডের নাম এখন আর আইডি কার্ডে থাকে না, এটা দেখো। হাজব্যান্ডের নাম আইডি কার্ডে থাকে না কেন বলো? কারণ হাজব্যান্ডের কোনো ঠিক ঠিকানা নাই, হাজব্যান্ডের থাকবে নাকি জীবন থেকে যাবে এটা কেউ সিউরিটি দিতে পারে না। কিন্তু বাবা মা সারা জীবন জীবনে থেকে যাবে, তাই আইডি কার্ডের মধ্যে বাবা মাকে প্রায়োরিটি দিছে, হাজব্যান্ডকে না। মিষ্টির জন্য এত কমেন্ট করলাম, তাকবীর। মিষ্টি মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, চান্স পাও একদম মিষ্টি খাওয়ায় ছবি তুলবে এমন করে দিও। এবার এবার সেলিব্রেশনে মিষ্টি খাওয়াবো সবাইকে, একটা করে কাটা চামচ দিয়ে এরকম এরকম ছবি তুলবো, বুঝছো? এবার দারুণ আইডিয়া আসছে তো মাথায়। ওকে, একটা করে কাটা চামচ দিয়ে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, সোনামণি বলছো, সাদিয়া ইসলাম, যে আমি তোমাদের ভালোবাসা পেয়েছি। হ্যাঁ সত্যি কথা, আমি অনেক লাকি। বললাম না, ভালো কেউ কাউকে বাসে না। যদি কেউ ভালো একটু বাসে তাহলে মনে করবা তুমি লাকি। আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি জীবনে, স্টুডেন্টদের গার্ডিয়ানদের। অনেক গার্ডিয়ান এসে আমাকে বলে তোমাকে অনেক ভালো লাগে, অনেক দূর দূর থেকে এসে দেখা করে, তাদের চোখে আমি কান্নাও দেখছি, মানে পানি ছলছল করতে থাকে আমাকে দেখার জন্য। বা আমি তো অনেক লজ্জা পাই। তোমরা ভাবছো যে আফসান আপু, একদিন দেখলাম একটা কমেন্টে কে যেন বলছে এই মহিলারে তো মেয়ে মনে হয় না, এই কি ছেলেদের মতো পোস্ট করে। আমি বললাম না, আমি লিখতে পারি অনেক, বুঝছো? তুমি লিখা দেখলে আর আমাকে বাস্তবে দেখলে বুঝবা না। তো গার্ডিয়ান বা কেউ যদি আমার সাথে দেখা করতে আসে, আমি তো মাথা নিচে করে এমন করে দাঁড়িয়ে থাকি, আমি অনেক লজ্জা পাইতে থাকি, বুঝছো? আমি পাবলিক প্লেস মেনটেন করতে পারি না, বা মানুষজনের সাথে মেনটেন করতে পারি না। একা একা প্রচুর বকবক করতে পারি, লিখতে পারি। হ্যাঁ সাব্বির, আমি লাকি, তোমরা অনেক ভালোবাসো আমাকে, এটা আমার অনেক জীবনে অনেক বড় পাওয়া। আচ্ছা হ্যাঁ, ফাহমিদা নাহার বলেছো আপু অনেক ভালোবাসি আপনাকে, লাভ ইউ টু ফাহমিদা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আশা বিনতে বলছো যে আমাকে ভালোবেসেছিল, আমি তাকে ভালোবাসিনি, যে যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসিনি, এটাই জীবন। এটা একটা হার্শ রিয়ালিটি, একদম সবার ক্ষেত্রে এটা হয় জীবনে। যে ধরো আমরা কাউকে ভালোবাসতেছি, দেখো আরিফুল কাশতেছে দাঁড়ায় দাঁড়ায়, ওর লাইফও কি এরকম হয়েছে কিনা? ধরো আমরা কাউকে ভালোবাসি, অনেক জান প্রাণ দিয়ে ভালোবাসি, সে আমাদের ভালোবাসার দাম দেয় না, মানে পাত্তা দেয় না। বেশি ভালোবাসলে আর কি, সাদা জিনিসের আধা দাম, এই টাইপের অবস্থা হয়। এই জন্য ভালোবাসা সারতে যায় না, যাওয়া উচিত না। এবার দেখো, ভালোবাসার প্রায়োরিটি পাওয়া যায় না। কিন্তু তুমি যদি ভাব নাও, তুমি রিপ্লাই না দাও, বা তুমি একটা মোড নিয়ে থাকো, দেখবা আবার ঠিকই মানুষজন তোমাকে পাত্তা দেবে। মানে কেন বুঝে না মানুষজন? আচ্ছা, কষ্ট পাইলাম, মিষ্টি দিল না, দিব। আমারও কেউ নাই। আলফাজের জন্য মেয়ে দেখতেছি, আলফাজ দেখি তোমার বিয়ে শাদি দিয়ে দিব। আলফাজ, বিয়ে শাদি দিয়ে দিব তোমার একটা। আচ্ছা হ্যাঁ, আশা আই লাভ ইউ বলছো, আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। নাজমুন নাহার বলছো আমার আম্মু আপনারে মেকআপ আপা বলে চিনি, বলে ওই যে শাড়ি পরা মেকআপ করা এই মানুষটার কথা বলতেছস, ইউ আর সো কিউট। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, কিন্তু মেকআপ করতে পারি না, অল্প একটু মেকআপ করলে মনে হয় যে অনেক মেকআপ করে ফেলছি, কিন্তু আসলে মেকআপ করতে পারি না আমি। অনেকে দেখবো মেকআপ করে বোঝাই যায় না, আর আমি যদি একটু পাউডার মাখি মুখে তাও মনে হয় আমি এত মেকআপ করছি, আমার কিছু না দিলেই ভালো, এরকম। আমার আম্মু বলে যে জাস্ট কাজল দে, এটাই ভালো। আচ্ছা, হলুদ বাটো মেহেন্দি বাটো, আফসানাপুর বিয়ে, লাবিব করতেছে, লাবিবকে দিয়ে মেহেদি বাটাবো। দাঁড়াও, দাঁড়া মেহেদি বাটবা, তারপরে সবাই আমরা তো মেডিকেল অডিমে যারা আছি সবাই সেই মেহেদি হাতে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো,
অসুস্থ থাকো। আল্লাহ হাফেজ।